সোশ্যাল মিডিয়াতে আমি আমার ফেলিওরকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারি না। এটা আমাদের হুম, বাচ্চাদেরকে বোঝানো দরকার। আমরা কিন্তু আমাদের সাকসেস গুলোকেই শুধু আপলোড করি। আমরা কত ভালো আছি। ঠিক। আমরা প্রিটেন্ড করছি সবসময়। মা-বাবারও যেমন মি টাইম দরকার হয়, বাচ্চারও একটা মি টাইম দরকার হয়। বাচ্চাদের মেন্টাল হেলথ আমি বলব মেন্টাল হেলথ এর থেকেও বেশি নেগলেক্টেড। সো বাবা-মা এবং টিচার, এডুকেশনাল যে ইনস্টিটিউশনস এদের একটা রোল থাকে যাতে আমরা চাইলে আমাদের বাচ্চাদের ভালো থাকার একটা পাসওয়ার্ড খুঁজে দিতে পারি। আ এখানে বলতে গেলে আরেকটা বিষয় আমাকে দেখতে হবে যে মনের অসুখের আগে মনকে আমি কতটা জানতে পারছি। আমার মন সম্পর্কেই ধারণা ক্লিয়ার নেই কিন্তু আমি অসুখকে কি করে আমি ডিনোট করব? অসুখ তো অনেক পরে। অ্যাকশন ওভার ওয়ার্ডস। সবাই তো বলতে ব্যস্ত। আমি এই করি, আমি সেই করি। কিন্তু আমি কি করছি? বাচ্চাদেরকে যদি আপনি বলেন যে রেসপেক্ট ইউর এল্ডার্স অ্যান্ড মানে মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে আমি দেখেছি, অনেক সময় দেখা যায় আমরা বাবা-মারাও অনেক সময় সেই জায়গাতে কিন্তু আমাদের কিছু ল্যাক থাকে। লাইক সবাই প্রবলেম নিয়ে চিন্তা করছে। আমরা বলে দিচ্ছি যে মানুষটার মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছে। কিন্তু কি করলে সমাধান হবে? সলিউশন ফোকাস তো হতে পারছি না। তাহলে সলিউশন ফোকাস হলে তার সাথে আমাকে থাকতে হবে। মেন্টাল হেলথ কতটা মানে আমাদের জন্য, আমাদের সবার জন্য যদি আমরা সেটাকে কেয়ার করতে পারি, আমরা কত প্রোডাক্টিভ পারফরম্যান্স দিতে পারব। ভারতীয় স্কুল এবং কলেজ অ্যাকচুয়ালি কতটা ইগার, কতটা তারা আগ্রহী এই মেন্টাল হেলথ নিয়ে খুব বেশি আলোচনা করতে, সত্যি কথা বলুন তো? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়ে গিয়েছে। অনেকেই বিভিন্ন স্কুলে ভর্তি হয়ে গিয়েছেন। অনেকে হয়তো আশানুরূপ ফল করতে পারেননি, আবার অনেকেই খুব খুশি। একই সঙ্গে যেমন ছাত্রছাত্রীরা, সন্তানরা খুবই খুশি, অভিভাবকরাও অনেকে খুশি, অনেকে আবার অখুশি যে তার সন্তানরা হয়তো আশানুরূপ ফল করতে পারেনি। কিন্তু অভিভাবকরা কতটা ভাবেন যে যারা এই ছাত্রছাত্রী বা যারা সন্তান তারা মানসিকভাবে কতটা খুশি আছে? মেন্টাল হেলথ নিয়ে কতটা ভাবে? এবং এই ভারতবর্ষেই বা মেন্টাল হেলথ নিয়ে কতটা ভাবা হয় সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এক আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী কিন্তু ১৪ থেকে ১৯ বছর বয়সী বাচ্চাদের মধ্যে প্রতি ৭ জনের মধ্যে একজন কিন্তু মেন্টাল হেলথ যে অসুখ যদি বলি, বা যে অখুশি থাকার যে অবস্থার মধ্যে দিয়ে তারা যান সেটা কিন্তু একজন করে কিন্তু প্রতি ৭ জনে আক্রান্ত। আদৌ কি আমরা এই মেন্টাল হেলথ নিয়ে ভাবি? বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মেন্টাল হেলথ নিয়ে ভাবি, সন্তানদের ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সেই নিয়েই আজ আমাদের পাঠ পরিচয়ের কিন্তু আজকের এপিসোড, আজকের পর্ব। আর আমার সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে যে অতিথি রয়েছেন, ঐশী মজুমদার। স্বাগত আপনাকে। তিনি একই সঙ্গে কিন্তু সাইকোলজিস্ট এবং অবশ্যই শিক্ষক। তো ১ম এই যেটা বলছিলাম যে মেন্টাল হেলথ, আদৌ কি মেন্টাল হেলথ নিয়ে কেউ ভাবে এই ভারতবর্ষে, এই আ ওয়েস্ট বেঙ্গলে? ডেফিনিটলি মেন্টাল হেলথ এর কনসেপ্টটা ইন্ডিয়াতে অনেক লেটে এসছে যেহেতু, তো তার আ পরিসরটাও আস্তে, আস্তে সময় নিচ্ছে। তো মেন্টাল হেলথ এমনি একটা নেগলেক্টেড ডেফিনিটলি বিষয়। কিন্তু হুম, আজকের জায়গায় দাঁড়িয়ে মেন্টাল হেলথ নিয়ে কথা হচ্ছে দ্যাট ইস ভেরি পজিটিভ থিং। আর বাচ্চাদের মেন্টাল হেলথ আমি বলব মেন্টাল হেলথ এর থেকেও বেশি নেগলেক্টেড। সো নাওয়াডেজ আমার মনে হয় একটা বাচ্চার পারফরম্যান্স, তার হুম, একাডেমিক্স এই সবকিছুর ঊর্ধ্বে তার ব্যক্তিগতভাবে ভালো থাকা। আর এই ভালো থাকা বলুন আর পারফরম্যান্স বলুন, সেখানে কিন্তু মেন্টাল হেলথ সবসময় একটা আ মানে একটা হেল্প করে গেছে, সবসময় হুম। করছে, এখনো পর্যন্ত করছে। তো আমরা যদি এই বিষয়ে আমরা টিচার, সাইকোলজিস্ট, থেরাপিস্ট, প্যারেন্টস সবাই যদি এটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়াতে পারি, তাহলে আমরা নেক্সট জেনারেশন এর জন্য একটা ভালো একটা এমপ্যাথেটিক ওয়ার্ল্ড আমরা তাদেরকে তুলে ধরতে পারব। সো বাবা-মা এবং টিচার, এডুকেশনাল যে ইনস্টিটিউশনস এদের একটা রোল থাকে যাতে আমরা চাইলে আমাদের বাচ্চাদের ভালো থাকারও একটা পাসওয়ার্ড খুঁজে দিতে পারি। মানে যখন দীপিকা পাডুকোনের মতন মানুষ যখন কথা বললেন, দেখা গেল তারপরে এত মেন্টাল হেলথ নিয়ে এত কথা হলো। এটাই বোধহয় সবচেয়ে বেশি দুঃখের যে কোনো একজন তারকাকে বলতে হলো, এবং এমন নয় যে উনি বলেছেন বলে তারপরে তাকে ট্রোলিং করা হয়নি। হুম। ভীষণভাবে ট্রোল করা হয়েছে। আরে একটা সেলিব্রিটি, তার আবার মনের অসুখ কিসের? তো কি মনে হয় এই যে মনের অসুখ যে হতে পারে, হুম। এই ধারণাটা, ব্লকেজটা কোথায়? আ এখানে বলতে গেলে আরেকটা বিষয় আমাকে দেখতে হবে যে মনের অসুখের আগে মনকে আমি কতটা জানতে পারছি। হুম, আমার মন সম্পর্কেই ধারণা ক্লিয়ার নেই কিন্তু আমি অসুখকে কি করে আমি ডিনোট করব? অসুখ তো অনেক পরে।
একটা আপনি সুস্থ জীবন কাটাতে গেলে আমাদের একটা ফ্যামিলি স্ট্রাকচার যদি দেখি, সেখানে প্রত্যেকের সাথে প্রত্যেকের যে কানেকশন, যে একটা ইমোশনাল একটা বন্ডিং, ঠিক আছে? এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একে অপরকে কতটা ভালো রাখা দিতে পারছি। মানে মানসিক স্বাস্থ্য কিন্তু শুধু আমি আমারটুকু দেখলাম তা নয়। আমি আমারটুকু দেখার সাথে, সাথে আমি আরেকটু ভাগ করে নিলাম পাশের মানুষটার সাথে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আ মানে মেন্টাল হেলথ শুধুমাত্র যে মানসিকভাবে সাংঘাতিকভাবেই আ ভীষণভাবে বিপর্যস্ত মানুষদেরকে আমরা ডিনোট করছি তা না, নয়। মানে যেটা তো আমরা চোখের সামনে দেখতেই হ্যাঁ, পাই, কিন্তু হ্যাঁ, দেখতে পাচ্ছি না, হুম, মানে ওইভাবে obvious নয়। কিন্তু হ্যাঁ, তারপরেও তো থাকে। কিন্তু আমরা তো এমন অনেক অনেকে অনেক সময় যারা হয়তো চলে যায়, তাদের ক্ষেত্রে সেটা বাচ্চা থেকে শুরু করে বড়, যে পরে গিয়ে সবার মধ্যে এই প্রতিক্রিয়াটা আসে, "আরে ওর ডিপ্রেশনে ছিল, ওর anxiety ছিল, ওর স্ট্রেস ছিল। এ তো ভাবতে এটা কিভাবে?" কিন্তু বাইরে হ্যাঁ। থেকে দেখে বোঝার উপায় নেই। বিকজ ডিপ্রেশন বলুন, স্ট্রেস বলুন, যেকোনো মেন্টাল ডিসঅর্ডার, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলুন, সেই ক্ষেত্রে আমরা কিছু না একটা অ্যাজাম্পশন করে নিই যে এই থাকলে তুমি মেন্টালি স্টেবল, হুম, এই না থাকলে তুমি মেন্টালি স্টেবল না। মানে ধরুন আমার কাছে আজকে একটা আইফোন আছে। আমি মেন্টালি স্টেবল ভাবছি নিজেকে। কিন্তু আজকে আরেকটা ভালো ব্র্যান্ড অ্যাপেল এর পর বেরিয়ে গেল। তখন কিন্তু আমার আবার মেন্টালি স্টেবল থাকার ডেফিনিশনটাও বদলে গেল। এইভাবে না চেঞ্জ হতে থাকছে জিনিসগুলো। হুম, এবার কি বলুন তো, আমার যেটা মনে হয় মানসিক স্বাস্থ্যকে বোঝার জন্য এবং সেই পরিবেশটা দেওয়ার জন্য না খুব বেশি সাইকোলজি, খুব বেশি মেন্টাল হেলথ নিয়ে না জানলেও চলে। মেইন জায়গাটা হচ্ছে যে একটা এমপ্যাথেটিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যে আমি তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার লড়াইটা আমি হয়তো লড়তে পারবো না, কিন্তু আই ক্যান গিভ ইউ আ সোশ্যাল সাপোর্ট, আ ইমোশনাল সাপোর্ট যেটা আমি দিতে পারি, তাতে তার লড়াইটা একটু ইজি হয়। যেমন বাচ্চাদের ক্ষেত্রে হুম। বলুন, আমাদের জেনজিদের ক্ষেত্রে বলুন, অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে যাকেই বলুন, ওদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেটাই। তো এই জায়গাতে একটু আগে আপনি বলছিলেন হুম, যে শুধু নিজে ভালো আছি এমন নয়, সবাইকে নিয়ে ভাগ করে ভালো হুম, দরকার। তো এখান থেকে একটা প্রশ্ন ভীষণভাবে চলেই আসছে। এই যে সিঙ্গল প্যারেন্টিং হুম, আর জয়েন্ট ফ্যামিলি, তো এই ক্ষেত্রে এটাও কতটা ইম্পোর্টেন্ট রোল প্লে করে মনে হয়? কারণ যারা একসঙ্গে অনেকের মধ্যে দিয়ে বড় হয়েছে, তো একটা ভাগের তো একটা প্রক্রিয়া থাকে। এবার ধরুন, এবং সিঙ্গল চাইল্ডও যদি হয়, সেক্ষেত্রেও সেইটাও এইটা হুম। কতটা ইম্পোর্টেন্ট হয় বলে আপনি মনে করেন? এক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে যদি আমি বিষয়টাকে দেখি, তাহলে আমার যেটা মনে হয়, অ্যাজ আ মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে কাজ করতে, করতে যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে উম আমরা মানে মানসিক স্বাস্থ্যকে যেভাবে দেখছি, আমাদের দেখার ধরনের মধ্যেও তো কোথাও গিয়ে একটুখানি অসামঞ্জস্য ব্যাপার রয়েছে এবং আগে থেকে একটা ট্যাবু সিস্টেম রয়ে গেছে। এবার আমরা সবসময় আ নিজেরা অ্যাজ আ প্যারেন্ট বলুন বা অ্যাজ আ অন্য কোনো মানুষ, ফ্যামিলি মেম্বার বলুন, আমরা কিন্তু চাইলে আ শেয়ারিং অ্যান্ড কেয়ারিং এ যেতে পারি। মানে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং এটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ, মানে বিষয়। তার জন্য we don't need to stay in a joint family. হুম, আমি একটা খুব সাধারণ একটা যদি আমি এক্সাম্পল দিই, যে একটা মানুষের বা একটা বাচ্চা বা একটা কারোর কোনো কিছু হেল্প দরকার, কোনো সাপোর্ট দরকার। আমি তাকে তখন সেটা দিচ্ছি। আমি হয়তো নিজে কোনো টিফিন খাচ্ছি। আমি হুম। দেখলাম, ইস! আমার বন্ধুটা ওটা ভালোবাসে, তাহলে একটু দিই না, তাহলে তোর ভালো লাগবে। এটা তো খুব সামান্য একটা শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। আচ্ছা, কোনো একটা গরিব মানুষ আমি রাস্তায় দেখছি প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, তাকে একটা জল একটু আমি হেল্প করলাম। তো এগুলো কিন্তু টোটালি মানে চ্যারিটি, মানে যদি আমি দেখি সেই হিসেবে চ্যারিটি তো ফ্যামিলি থেকেই আসছে। নিজের জায়গা থেকে আসছে। তাহলে শেয়ারিং কেয়ারিং ও হুম। এমন একটা চাইল্ড অভ্যেস। বিগিনস এট হোম। এক্সাক্টলি। চ্যারিটি এমন একটা অভ্যেস, সেটা কিন্তু ঐখান থেকেই আসছে। প্যারেন্টিং এর মধ্যে বাবা-মার মধ্যেই কিন্তু তাদের হুম, এক্টিভিটিস মানে দিয়েই কিন্তু সন্তানরা শিখতে পারছে এবং আ একটা কথা আছে, আমরা সাইকোলজিতে অনেক সময় বলি, অ্যাকশন ওভার ওয়ার্ডস। সবাই তো বলতে ব্যস্ত। আমি এই করি, আমি সেই করি। কিন্তু আমি কি করছি? বাচ্চারা কিন্তু, বাচ্চাদেরকে যদি আপনি বলেন যে রেসপেক্ট ইউর এল্ডার্স অ্যান্ড মানে মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে আমি দেখেছি, অনেক সময় দেখা যায় আমরা বাবা-মারাও অনেক সময় সেই জায়গাতে কিন্তু আমাদের কিছু ল্যাক থাকে। যেটা আমরা হুম। চাইলে কারেক্ট করতে পারি। সেই জায়গা থেকে বাচ্চা কিন্তু বিহেভিয়ার গুলোকে ইমিটেট করে। এটাকে আমরা মানে সোশ্যাল লার্নিং ঠিক, বলি। ঠিক। আ আমরা ইমিটেশন করি, কপি করি। তো বাচ্চাদের ব্যাপারটা সেই রকম। তো আমরা যদি শেয়ারিং কেয়ারিং টা এইভাবে শুরু করতে পারি আমাদের আশেপাশের হুম, জায়গা থেকে, তাহলেই কিন্তু বাচ্চাদের মধ্যে এই যে অন্যকে দেওয়া বা এই যে একটা হুম। সুন্দর একটা পৃথিবী তৈরি করার যে চেষ্টা আমরা চেষ্টা করছি, সেটা কিন্তু আমরা করতে পারব। তো ফার্স্ট রেসপন্ডার কি আ ফ্যামিলি, না আপনার মনে হয় শিক্ষকও হতে পারেন ফার্স্ট রেসপন্ডার এইসব ক্ষেত্রে? দেখুন এই বিষয়টা মানে, কারণ এখানে আমি খুব জেনারেলাইজ করে বলতে পারব না। হুম, এটাই একটা মেন্টাল হেলথ এর একটা
জায়গা যেখানে আমি জেনারেলাইজ করতে পারবো না, কিন্তু কাজ করতে গিয়ে ক্লিনিকে বসে দেখেছি, অ্যাওয়ারনেস ওয়ার্কশপ করতে গিয়ে দেখেছি যে বাবা মা মেন্টাল হেলথকে কিভাবে দেখছে, বাবা মার কতটা সাইকো এডুকেশন রয়েছে, সেটা আচ্ছা, খুব খুব ইম্পর্টেন্ট। ভালো শব্দ ইউজ করলেন, সাইকো এডুকেশন। হুম এই মানে এই শব্দবন্ধটা খুব একটা ব্যবহার করা হুম হয় না। কারণ এই সাইকোলজিক্যাল যে অ্যাওয়ারনেস এর হুম, জায়গাটা বা মানে একটা মানসিক স্বাস্থ্যরও যে একটা জায়গা রয়েছে, মানে আমাদের আমাদের শরীর খারাপ হলে, আমাদের জ্বর হলে আমরা কিন্তু চেষ্টা করি একটা ওষুধ খেতে, অ্যাটলিস্ট যদি আমরা ডাক্তারের কাছে নাও যেতে পারি, অ্যাটলিস্ট পাড়ার দোকান থেকে একটা মেডিসিন আমরা নিই, জ্বর হলো প্যারাসিটামল নিই। হুম, কিন্তু আমার যখন মনের একটা টানাপোড়েন চলছে, আমি ঠিক অসুখ বলবো না, একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে আছি, তখনও কিন্তু আমার সেই একটা সাপোর্টের একটা জায়গার দরকার, এবং সেই হিসেবে বাবা মা কিভাবে মেন্টাল হেলথকে দেখছে সেটা আমরা দেখতে পারি যে না, বাবা মার সাইকো এডুকেশন রয়েছে। সেটা বোধহয় খুব ইম্পর্টেন্ট যে হুম এই যেটা বললেন যে অভিভাবকের একটা সাইকো এডুকেশন হ্যাঁ, দরকার। পরিবার হচ্ছে সবার, আমি বলবো পরিবার হুম, সবার আগে, কারণ পরিবার যতই হোক আমরা হুম, অনেক কিছু করতে পারি পরিবারের অংশ হয়ে, অনেক ইজিলি অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা অনেকটা সময় তাদের সাথে কাটাতে পারি। আর তারপরে ডেফিনেটলি স্কুল, হুম। আর তারপরে আমি বলবো টিচার। রাইট, রাইট। এখান থেকে আরেকটা যেটা প্রশ্ন করব, হুম হুম আ আপনি তো এনজিও তে কাজ হুম করেছেন, হুম আ হুম আপনি ক্লিনিকে হুম হুম দেখেছেন, হুম পড়াতে গিয়ে হুম দেখেছেন, এত লোক দেখেছেন। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এরকম একটা এসেছে আপনার হুম জীবনে যে দেখেছেন যে আপনি বোঝাতেই পারছেন না অভিভাবকদের যে তার বাচ্চার বা যারা এই পড়াশোনা করছে এরকম যারা এই সময়টা তাদের একটা মেন্টাল হেলথ ইস্যু রয়েছে কিন্তু হুম সেটা মানতেই রাজি নয়। এরকম কোনো ঘটনার কথা মনে পড়ে এবং যেটা পরবর্তীকালে এবং সেই বাচ্চা পরবর্তীকালে অবশ্যই আরো ভালো ফল করেছে বা সব দিক দিয়েই ভালো হয়েছে আরকি? আ সেরকম ভাবে বলতে গেলে তো অনেক কেস হুম, স্টাডি মাথার মধ্যে আসছে। বাট যদি আমি কয়েকটাকে হাইলাইট ছোট করে করতে হুম, চাই, তাহলে আমরা দেখতে পারি এই যে একটা বাচ্চা স্কুলে গিয়ে তার সহপাঠীর আম পেন্সিল বা ইরেজার চুরি করছে। দ্যাট ডাজন্ট মিন যে সে পেন্সিল ইরেজার বাবার মায়ের থেকে পায় না। তার একটা সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। তার একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট রয়েছে, এবং সেটা পেন্সিল ইরেজার থেকে চলে যাচ্ছে মোবাইল ফোনে। এই হুম। ট্রানজিশনটা আমার দেখা, আমার নিজেরই একটি ক্লায়েন্টের ক্ষেত্রে আমি দেখেছিলাম। এবং যে এখন ডেফিনিটলি মানে আ এখনো অনেকটাই, মানে আমার একদমই ১ম দিকের আমার মনে আছে সেই কেসটা, আমি এখনো ভুলব না। যেহেতু এখন সে খুব ভালো কাজ করছে, সে বিদেশে থাকে আরকি। আচ্ছা। তো তার সাথে কথা হয়। তো ওর যে ট্রানজিশনটা, কারণ অনেকটা দিনের সম্পর্ক হুম। একটা জায়গা ছিল। তো বাবা-মা অনেক রকমভাবে সাফার করেছে ডেফিনিটলি, এবং ও তো সাফার করেইছে। তো এইটা একটা আমার মনে আছে যে হুম। চুরি করার ব্যাপারটা কিভাবে ট্রানজিশন কিরকম হচ্ছে। ছিল? যদি আরেকটু মানে নাম না আ করে ভেঙে বলেন হ্যাঁ, হয়তো। একটা পরিচয় ছিল, এবং সেখান থেকে আমার ক্লায়েন্ট হওয়া, এবং সেখান থেকে কমপ্লেইন আসা, এবং ফ্যামিলি অন্য মেম্বারদের ব্যাগ থেকে টাকা নেওয়ার ব্যাপারটা, এবং আস্তে, আস্তে না সরিয়ে যায় জিনিসটা। হুম। এবং ডেফিনিটলি একটা সোশ্যাল প্রেস্টিজ এর এটাই ব্যাপার। বলছিলাম সোশ্যাল স্টিগমা চলে আসে তো এর সঙ্গে, সঙ্গে। কারণ আমরাও ছোটবেলায় যখন আমরাও দেখেছি আমরা দেখেছি কিন্তু হুম, আমাদের হুম, স্কুলে হুম, হুম, হুম। তখন আমরা বুঝতাম হুম, না যে হুম, অনেকে হুম। এরকম চুরি করার প্রবণতা থাকতো। বুঝতে পারছি ও চুরি করে নিয়েছে। আবার অনেকের ক্ষেত্রে কি বলুন তো, চুরি করাটা ওই অবধিই থেকে গেছে। এটাও হ্যাঁ, দেখেছি আমরা। এটাও ঠিক। হ্যাঁ, সবার ক্ষেত্রে যে গেছে ওই গেছে অবধি না। তা না। কিন্তু এটা কিন্তু যেটা মানুষ, বললেন এটা হ্যাঁ। হ্যাঁ। তো সেটাও তো একটা বড় তখন চ্যালেঞ্জ ছিল হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, এই ডেফিনিটলি। হ্যাঁ, এবং সবথেকে বড় কথা, যেহেতু এটা অনেক বছর, কয়েক বছর আগের কথা, তখন তো আরো মেন্টাল হেলথ এর জায়গাটা নিয়ে মানুষ একদমই অ্যাওয়ার ছিল হ্যাঁ। না। তো I started tuition for that particular student. আচ্ছা। কারণ সেই সময়টাতে দাঁড়িয়ে আমি টিউশনটা না করতাম, হুম, তাহলে টিউশন করব কেন? বিকজ আমি তার সাথে অনেকটা সময় কাটাতে পারবো। আমাকে তো এই কারণটা, মানে এভরিওয়ান ইস লাইক, সবাই প্রবলেম নিয়ে চিন্তা করছে। আমরা বলে দিচ্ছি যে মানুষটার মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছে। কিন্তু কি করলে সমাধান হবে? সলিউশন হুম, ফোকাস তো হতে পারছি না। তাহলে সলিউশন ফোকাস হলে তার সাথে আমাকে থাকতে হবে। এবার তার রাইট। সাথে থাকতে গেলে আমি তখন সেভাবে কিন্তু তাকে, আমি আমার যে গার্ডিয়ানের কথা বলছি তখন, সে কিন্তু, আমি যখন টিচার হব বললাম এবং তাদেরকে ওই জায়গাগুলো অ্যাড্রেস করে বুঝিয়ে বললাম, তারা যে সময়টা নিলেন মা এবং বাবা দুজনকে আলাদা, আলাদা ভাবে, তখন তারা রাজি হলেন টিউশন দিতে। আচ্ছা। আমাকে কিন্তু মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে আমি কাজ করতে তখন পারিনি। তার মানে এই আপনার এই স্ট্রাগল টাও ছিল। হ্যাঁ, এবং অদ্ভুতভাবে একাডেমিক্স ভীষণভাবে ড্রপ করছিল। মানে যে মেয়েটি সাংঘাতিক ভালো কবিতা লেখে, সাংঘাতিক ভালো, মানে এত সুন্দর ছবি আঁকে, এত সুন্দর ডান্স করে, সেই মানুষটাই, সেই বাচ্চাটাই মানে এতভাবে ড্রপ করছিল। স্কুল থেকে আসছিল, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস এ পার্টিসিপেট করছিল না। প্রচন্ড বাড়িতে অ্যাগ্রেশন, একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করতো, আউটবার্স্ট করতো, মানে সেই জায়গাটা ছিল। সেখান থেকে দাঁড়িয়ে তাকে 11-12, মানে 12 এ 95% পাওয়ানো,
মানে এটা একটা হিউজ একটা মানে জার্নি 95 ছিল। মানে এটাই বলার বিষয় যে মেন্টাল হেলথ কতটা মানে আমাদের জন্য, আমাদের সবার জন্য যদি আমরা সেটাকে কেয়ার করতে পারি, আমরা কত প্রোডাক্টিভ পারফরমেন্স দিতে পারবো। একটা প্রশ্ন আমার মাথায় এলো হঠাৎ করে। ঐশী মজুমদার নিজে কখনো এরকম টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছেন যে বাড়ির লোক বুঝতে পারছে না বা আপনি নিজে হয়তো বুঝতে পারছিলেন না, কিন্তু তখন মনে হলো হ্যাঁ এটা তো আমার একটা সমস্যা? আমার মনে হয় আপনি নিশ্চয়ই গেছেন, আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে যাই। ডেফিনেটলি আমার সাইকোলজি নিয়ে পড়ার ফার্স্ট যদি বলেন যে জায়গাটা, হুম, সেটাই ছিল ফ্যামিলি কনফ্লিক্ট। এই একটা বাচ্চার জন্য মা ঠিক, বাবা ঠিক নাকি ফ্যামিলি মেম্বার্সরা ঠিক, কে ঠিক, একটা জায়গা থেকে দাঁড়িয়ে তার জন্য খুব প্যাথেটিক একটা মানসিক টানাপোড়েন থাকে যে সে তো সবাইকেই ভালোবাসে, কিন্তু হুম। কোথাও গিয়ে একে অপরে কম্পিটিটর হয়ে যাচ্ছে, একজন একজনকে সেই জায়গাটা দিতে পারছে না হয়তো, তার জন্য সব থেকে যদি কেউ এফেক্টেড হয় সেটা হচ্ছে বাচ্চা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমিও এরকম কিছু সমস্যার মধ্যে দিয়ে গেছি, হুম। আহ, যার জন্য আমার মেনলি এই সাবজেক্টকে খোঁজা, এই সাবজেক্টকে খোঁজার পথটা ছিল এইটাই। মানে আপনি নিজেও মানে হ্যাঁ, কনফ্লিক্টের শিকার ফ্যামিলি কিছু? কনফ্লিক্টের শিকার, ডেফিনেটলি। সো একটা বাচ্চার মানসিক স্বাস্থ্য তখন তো আমরা জানতামও না, হুম, কিন্তু এই যে আমি ভালো থাকতে পারছি না, হুম। আহ, সেইটা তো একটা প্রশ্ন কেন। এই কেনর উত্তর দেওয়ার জন্য সাইকোলজি হেল্পস মি আ লট। একটা কথা বলুন, ভারতীয় স্কুল এবং কলেজ অ্যাকচুয়ালি কতটা ইগার, কতটা তারা আগ্রহী এই মেন্টাল হেলথ নিয়ে খুব বেশি আলোচনা করতে? সত্যি কথা বলুন তো। দেখুন, এক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা শুরুতে যখন শুরু করেছিলাম তখন ডেফিনেটলি অনেকটাই সেই জায়গাটা একটু টালমাটালের মধ্যে ছিল। রিসেন্টলি যদি আমি পজিটিভ অ্যাসপেক্টটাকেই ফোকাস করি, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হুম, কারিকুলামের মধ্যে ওয়েলবিং এর মতো সাবজেক্ট এনেছে। ক্যালকাটা ইউনিভার্সিটি আরো পজিটিভ সাইকোলজি নিয়ে কাজ করছে। আরো বাকি ফিল্ডগুলো আরো বেশি জেনারেট হচ্ছে। সিবিএসসি স্কুলগুলোতে স্কুল কাউন্সিলর থাকা ম্যান্ডেটরি হচ্ছে। স্পেশাল এডুকেটর থাকা ম্যান্ডেটরি হচ্ছে। এটা বোধহয় খুব ইম্পর্টেন্ট, ভীষণ। স্পেশাল এডুকেটেড। একটা ইনক্লুসিভ ক্লাসরুম দেওয়া, যে ক্লাসরুমে প্রত্যেকটা বাচ্চা সমান। তাকে আমরা কখনো তার একাডেমিক্যাল, যদি একাডেমিক্স রিপোর্ট দেখি বা যদি আমরা তার মেন্টাল হেলথ দেখি, সেই সব দিক থেকে আমরা জাজ করতে পারি না। কারণ আমরা তো এটা জানি যে আমরা জাজ করলে পরের দিন আর আমাকে এসে কেউ কিছু বলবে না, আমরা চেপে যাব। তো সেই জন্য আমাদের নন জাজমেন্টাল হতেই হবে, এটা রীতিমতো প্র্যাকটিসের মধ্যে থাকতেই হবে। এবার আমরাও মানুষ, আমাদেরও মাঝে সাঝে ভুল হয়, ভুল কি আর হয় না? কিন্তু আমি বলবো আগের থেকে বেটার হয়েছে। অ্যানাদার পজিটিভ পয়েন্ট হচ্ছে 11-12 এর কারিকুলামে যখন আমরা, যে সময় আমরা পড়াশোনা করেছি, তখন অন্যান্য সাবজেক্ট যেগুলো ছিল, সাইকোলজি অতটা ছিল না। খুব কম কিছু রেয়ার স্কুলে থাকতো, রেয়ার কলেজে থাকতো। সেখান থেকে সেই নাম্বারটাও বেড়েছে। আর যেহেতু আমি পড়াতে গিয়ে দেখছি প্রচুর ছেলে মেয়ে যারা কিন্তু সাইকোলজি নিয়ে পার্সিউ করছে, কেউ এদেশে, কেউ বিদেশে, কেউ এন্ট্রান্স দিচ্ছে, সেইটার নাম্বারটা বেড়েছে। আমার মনে হয় সেটাও কিন্তু কোথাও গিয়ে একটা পজিটিভ অ্যাসপেক্ট সাইকোলজিক্যাল অ্যাওয়ারনেসের জন্য। এবং আমরা সবাই মিলে যদি আমরা এই চাইল্ড বলুন, প্যারেন্ট বলুন, টিচার বলুন, সাইকোলজিস্ট বলুন, এরা আমরা সবাই মিলে যদি একে অপরের হাত ধরে যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট আমরা পাবো। একদম। ফার্স্ট সাইন অফ ডিপ্রেশন কি আপনার মতে? মানে সেটা স্কুল হতে পারে। কিভাবে বুঝবে যে একজন স্টুডেন্ট, সন্তান যাই বলি না কেন, হুম, হুম, সে একটা কোথাও তার মনের একটা মন খারাপ আরকি। আমরা তো মন খারাপের হুম, অনেক হুম, রকম হুম, ভাগ হয়। তো ডেফিনেটলি। যে মন খারাপটা একটু বেশিই মন খারাপ। কারণ অনেক সময় হয় আমরা যখন যে আমার অভিজ্ঞতার থেকে আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি, স্কুলে সেটআপে, প্রি স্কুল সেটআপে হুম, কিছু ক্ষেত্রে দেখেছি, পড়ানোর ক্ষেত্রে কিছু দেখেছি, ক্লিনিকে তো ডেফিনেটলি। তো সেই জায়গা থেকে এবং আমার আশেপাশের এনভায়রনমেন্ট থেকে ডেফিনেটলি। তো সেখান থেকে যদি ফার্স্ট আমি কোনো পয়েন্টকে হাইলাইট করি যে হাউ টু আইডেন্টিফাই হুম, যে মাই চাইল্ড হ্যাজ বিন সাফারিং ফ্রম এনি কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার অর নট, হুম, যদি এইভাবে দেখি, তাহলে আমি বলবো ফার্স্ট আমাকে দেখতে হবে যে বাচ্চা সোশ্যালি উইথড্র করছে কিনা নিজেকে, নাম্বার ওয়ান। হুম, ওকে। যে বাচ্চাটা ছোট থেকেই সোশ্যালি উইথড্রন থাকে তার কথা আমি বলবো না, তার কথা আবার আলাদা করে বলতে হবে। যে সোশ্যালি উইথড্রন হঠাৎ করে হলো, সেটা বোধহয় আরো বেশি মানে অ্যালার্মিং, যে অ্যালার্মিং। এত
হঠাৎ করে সে কেন এরকম একদম। সমাজ সেটা তার পিয়ার্সদের থেকে হতে পারে, রিলেটিভসদের থেকে হতে পারে, মা-বাবার থেকে হতে পারে। সেটা একটা ফ্যাক্টর হতে পারে। আরেকটা ফ্যাক্টর কি হতে পারে? আরেকটা ফ্যাক্টর হতে পারে যে আ অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাটা খুব ভালো পারফরম্যান্স দিচ্ছিল। তার মোটামুটি সব সাবজেক্টে একটা কনসিস্টেন্ট মার্কস ছিল। সেটা ড্রপ করছে হঠাৎ করে। এবং তখন স্কুল বা কেউ টিচাররা তখন কমপ্লেইন করছে বা বলছে যে, "এর তো পোটেনশিয়ালিটি আছে, কেন হচ্ছে না? আপনারা দেখুন" বা কিছু। সেটা একটা ফ্যাক্টর হতে পারে। হুম? তাছাড়া আমরা কি করে বুঝবো যদি বলি যেটা মেইন হয় আ টেম্পার ট্যান্ট্রাম শো করা বাড়িতে। হুম, হঠাৎ করে প্রচন্ড রেগে যাওয়া, খুব ইরিটেটেড ফিল করা, সবসময় একটা বিরক্তি ভাব। আ কোথাও কোনো বাচ্চার ক্ষেত্রে স্ক্রিন টাইমও ইস্যু হয়। আচ্ছা, কিছু বাচ্চার ক্ষেত্রে ওটা একটু হয়। স্ক্রিন টাইমটা প্রচন্ড বেড়ে যাচ্ছে। হয়তো আচ্ছা। দেখা যাচ্ছে PUBG র মতো ধরুন একটু বড় বাচ্চা যদি হয় দেখি PUBG র মতো গেম বলুন বা আরো যে গেমগুলো যেগুলোতে কাউকে মেরে আমি একটা প্লেজার পাচ্ছি। আচ্ছা, ওইটাতে বেশি আসক্তি। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে বাড়িতে কাউকে সে প্রচন্ড অপছন্দ করে। কিন্তু তার তার তাকে ইয়েটা রাখতে চাইছে না হ্যাঁ, সেটা সেটা ওই ওইখানে গেমের মাধ্যমে দিয়ে হ্যাঁ, ওই আচ্ছা। প্লেজারটা পাচ্ছে। এই জায়গাগুলো হয়। গেম স্ক্রিন টাইম এখন তো বাচ্চাদের তো ওরমভাবে আলাদা করা যায় না। স্ক্রিন টাইম বাড়ছে। এই ইফেক্ট গুলো এবং কথায় যেটা হচ্ছে বাবা-মার সাথে প্রচন্ড তর্ক করা। প্রচন্ড বাবা-মা যখন মানে ম্যানেজ করতে পারছে না। যে ও হয়তো কোনো একটা মনের কোনো সমস্যার মধ্যে দিয়ে হুম, যাচ্ছে। হুম। আমরা বড়দের ক্ষেত্রে এটা ভাবি যে তার চাকরির সমস্যা আছে, সমস্যা আছে, হ্যাঁ। তার হয়তো আ তার যে প্রেম ঘটিত কোনো সমস্যা আছে। সমস্যা কিন্তু আছে। একদম হুম, মানে যেটা বলছিলেন যে প্রাইমারি হোক এবং অবশ্যই অ্যাডোলেসেন্ট তাদেরও যে একটা সমস্যা থাকতে হুম, পারে এবং সেই জন্য এই আচরণ করছে সেটাও বোধহয় আইডেন্টিফাই করাটা খুব গুরুত্বপূর্ণ। হুম। কারণ এক্ষেত্রে দেখুন এক্ষেত্রে আমি যদি দেখি, এক্ষেত্রেও কিন্তু আমার মানে আমি সামাজিকভাবে কতটা প্রতিষ্ঠিত এবং আমি কত ভালো চাকরি করি, কত ভালো স্কুলে বা কলেজে পড়েছি, সেইটা দিয়ে আমার কতটা মেন্টাল হেলথ এফেক্ট হবে সেটা আমরা মেজার করার চেষ্টা করি। ওই একটা স্কেলে ফেলে দিই। কারণ আমি আবারও বলছি মেন্টাল হেলথ তো দেখুন এরকম তো নয় যে কোনো একটা পার্টিকুলার একটা মানুষ যে হয়তো খুব একটা হায়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস এ হুম, বিলং করে। আ উম আবার একজন যে হয়তো খুব স্লাম এরিয়াতে হ্যাঁ, থাকেন। তো তাদের ক্ষেত্রে মানে আমি তো কোনটা জেনারালাইজ করতে পারছি না এখানে। মানে দুজনের দুজনেরই সেটআপ হতে টা পারে। পুরো ডিফারেন্ট। একই হ্যাঁ, মানে হ্যাঁ। কোনো বাউন্ডারি মানে কোনো ব্যারিয়ার নেই এখানে। তো ওর টাকা পয়সা আছে বলে আচ্ছা ভালো আছে হ্যাঁ, বলে ওর না, মেন্টাল হেলথ এ ইস্যু হবে না। না আর যদি ওর সেটাই কোনো হতো তাহলে টাকা হ্যাঁ, পয়সা থেকেও মানুষের হ্যাঁ, হচ্ছে কেন? ঠিক একদম। We have to search the truth আমাদের তো খুঁজতে হবে ওটা। তো সেইজন্য আবারও বলছি সে ঘুরে মানে ফিরে টাকা কোথাও গিয়ে পয়সা কিন্তু মানুষের মনকে ভালো না। রাখতে পারে না। আমার মনে হয় এইটা বোধহয় টাকা পয়সা বা হুম, জিনিস, হুম, পছন্দের হুম। জিনিস, প্রিয় জিনিস শুধু দিলেই না। যে বাচ্চারা খুশি থাকবে বা ছাত্রছাত্রীরা খুশি থাকবে এমন। এটা বোধহয় যেটা আপনি শুরুতেই বলছিলেন যে মন ভালো রাখার যে হ্যাঁ। পাসওয়ার্ড সেটা বোধহয় এটা নয়। কারণ আমরা খুবই মেটেরিয়ালিস্টিক ভাবে ভেবে ফেলি। বাট সেটাই। ওয়ার্কিং প্যারেন্টস যদি দেখি সেখানে হুম, ব্রাইবিং ইজ ভেরি কমন। যেটা আপনি বললেন যে, আমি অনেকটা সময় দিতে পারছি না বাচ্চাকে আমি একটা দামি গিফট কিনলাম। এখনকার দিনে তো আপনি জানেনই খুব iPhone এর একটা চর্চা আমাদের সবার হয়েছে। মানে বাচ্চাদের মধ্যে সেটা লাগবে, ওটাই লাগবে, ওই ব্র্যান্ডটাই লাগবে। তো সেই জায়গাটা হয়েছে। তো সেইজন্য সেটাও হচ্ছে এবং তার মানে অ্যাকশনটা আমরা করছি বাট কনসিকুয়েন্স টা আমরা নিতে পারছি না। আমি যখন অ্যাকশন একটা করব তার কনসিকুয়েন্স টাও তো আমাকে দেখতে হবে যে সেটা কি আমি দেখতে পারবো? সেটা কি আমি নিতে পারবো? আমি তো একটা ফোন দিলাম। ঠিক আছে, ইটস ফাইন। যথেষ্ট কষ্ট করে আমি নিজে এফোর্ট দিয়ে আমি সেটা করলাম। কিন্তু তারপরেও তো আমার consequence টা পজিটিভ আসছে না। ঠিক, ঠিক। এবং কোথাও গিয়ে সবটাও যদি আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে তারাই বা কি নিজেদের জন্য রাখলো? নিজেদের জন্য কিনলো। আমরা ছোটবেলায় হতো না যে হুম, আমরা যখন চাকরি করব, আমরা তখন এইটা কিনবো। আমাদের টু ডু লিস্ট থাকতো। এখনকার বাচ্চারা টু ডু লিস্টে কি লিখবে? সেটা মেটেরিয়ালিস্টিক যায় না। ভাবে দেখতে গেলে। সেটা একটা প্রবলেম তো একদম। হচ্ছে। আর এই যে আপনি ড্রাইভ এর কথা হুম, বললেন, হুম, এই জায়গাতে যেটা বলি যে এটাও একটা অভিভাবকদের ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে যে যেটা চাইছে সেটা দিয়ে দেব না কিছু জিনিস দেব না। এবং তার ফলে তার বাচ্চা কিভাবে রিঅ্যাক্ট করবে। আজকালকার দিনে মানে সেলফ হার্ম করাটা একটা ভীষণ। ভীষণ একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেটা ডিপ্রেশন থেকেও হুম, আসে হুম, বা অনেক সময় পাওয়া না পাওয়া আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না। হুম। এবং সেটাও কোথাও মেন্টাল হেলথ এর সঙ্গে কানেক্টেড। এইটাকে কিভাবে ডিল করা সম্ভব? করে ফেলি? একদম। মানে আমরা বেসিক্যালি না একটা কাস্টমাইজ প্ল্যান করি। মানে ধরুন এখন আমার প্রচন্ড কাজের চাপ। আমি এখন বাচ্চাকে দেখতে পারছি না। আমি দিয়ে দিলাম। বিকজ আমার কাজটা হয়ে গেল। আমি রান্নাটা করে নিলাম সেই সময়। এবার যখন আরেকটা সিচুয়েশন আসছে, তখন আমি সেটা আবার বলছি, "না, এটা কিন্তু রুল নয়।"
আর তাহলে বাচ্চা রুলটা চেঞ্জ হচ্ছে। বাচ্চা কনফিউজড হয়ে বাচ্চা যাচ্ছে। নিজেই তো দিয়েছে। বা আমি তো এটা আমি যখন প্রতিদিনই তো দেখি আমি এরা এই টাইমে গেমই হুম, খেলি। এই হুম। টাইমে তো স্ক্রিন ইউজ করি। তাহলে এখন কেন বলছে? এইজন্য না প্যারেন্টিং স্টাইলটা বাবা-মা দুজনের মধ্যে খুব ডিসকাস করা উচিত। দুজনের দুটো ডিফারেন্ট প্যারেন্টিং স্টাইল হলে একরকম ভাবে হ্যান্ডেল করতে হবে। হুম। আমরা ছোটবেলায় যেটা খুব সাধারণভাবে দেখতাম না যে মা খুব শাসন করতো, বাবা খুব প্যাম্পার হ্যাঁ, হ্যাঁ। করতো। এরকম একটা হ্যাঁ, ব্যাপার। মানে এটা বলা হয়ে থাকে। আমি এটা জিজ্ঞেস করব আপনাদের। বলা হয় যে একজনকে শাসন করা উচিত, আরেকজনকে ওই প্যাম্পার করা উচিত। আপনি কি মনে করেন? বিশেষ করতে এই ধরনের ক্ষেত্রে কতটা সেটা মানে আ কি কিভাবে করবে? এখনকার যে টাইমিং এর মধ্যে আমরা যাচ্ছি হুম, সবটাই তো বদলাচ্ছে। হ্যাঁ, সাইকোলজিক্যাল থিওরিজ, প্রিন্সিপাল সবই কিন্তু সময়ের সাথে আপডেটেড হচ্ছে। আমাদের WhatsApp এর মতো বলুন আর বাকি জায়গার মতো। তো সেই জন্য না এখন না কমিউনিকেশন প্লেস আ মেজর রোল। আবারও ঘুরে ফিরে বলব ওই পজিটিভ প্যারেন্টিং যদি আমরা দেখি, এখন কিন্তু বাচ্চাকে আপনি খুব স্ট্রিক্টলি ভাবে বললেও হবে না, আবার প্রচন্ড প্যাম্পার করলেও হবে না। আবার একদম ছেড়ে দিলেও হবে না। হুম, একটা না কিরকম একটা সহাবস্থানে আসতে হবে যে আমরা একটা বাড়ির মধ্যে থাকি, যদি ছোট একটা এক্সাম্পল দিই, আমরা একটা বাড়ির মধ্যে থাকি, সেখানে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কিছু কন্ট্রিবিউশন রয়েছে আমাদের একে অপরের প্রতি। আমরা কিছু গ্রাউন্ড রুল সেট করে রাখছি। যে রুলটা সেট করে রাখছি, এই রুলটা কিন্তু আমাদের একসাথে থাকতে গেলে আমাদেরকে মেইনটেইন করতে হবে। এবার আমি যে রুলটা দিচ্ছি অন্যকে, সেই রুলটা নিজে মানছি নিজে না, মানছি আবার না। সেখানে প্রবলেমটা হয়ে যাবে। এবং ঠিক। মানে প্রিচ আর হুম, প্র্যাকটিস এর মধ্যে একদম। মানে এবং প্রিচিং আলাদা, প্র্যাকটিসটা আলাদা হয়ে গেলে না, ডিফারেন্ট হয়ে এবং যাবে। কি বলুন তো কমিউনিকেশন। হুম, সাইকোলজি বলুন, মেন্টাল হেলথ যে কাজ করতে গিয়ে আমরা দেখি কমিউনিকেশন বলি যে দেশের বড়, বড় যুদ্ধ কথা বলে মিটে যাচ্ছে। তাহলে আমরা কথা বলব না কেন? তাহলে আমরা যদি সেই হুম, স্পেসটা প্যারেন্টস আর যে বাচ্চা দিতে পারে একে অপরকে, সেই জায়গাটা দিতে পারে, তাহলে কিন্তু বাচ্চাদের লুকিয়ে, লুকিয়ে কিছু করারও জায়গা থাকে না। এবং বাচ্চাদেরকে ইজিলি ট্রেস করা যায় যে রাইট। কি বাচ্চা কি সমস্যায় পড়ছে। যে এখন ধরুন সাবস্টেন্স অ্যাবিউস হুম, প্রচন্ডভাবে হচ্ছে লুকিয়ে, লুকিয়ে। ছেলেদের ক্ষেত্রে যেহেতু হুম, বেশি হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, বডি ইমেজ মেইনটেইন করা, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, ডিফারেন্ট কাইন্ড অফ ইটিং ডিসঅর্ডারস ভীষণ অ্যাডোলেসেন্ট হ্যাঁ, বাচ্চাদের হ্যাঁ, মধ্যে। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আরো এইগুলো যেমন বলছিলেন একাডেমিক্স, হুম, ইটিং ডিসঅর্ডারও তো বোধহয় একটা পড়ে যায়, তার মধ্যে বোঝা যায় বা ভীষণ ওই এফেক্ট হয়। বেশিরভাগই আমরা এটা দেখি না ওই 9 টু 12 এর মধ্যে। হুম, ওই হুম, সময়টাতে আমরা বেশি মেয়েদের ক্ষেত্রে দেখি। কারণ মেয়েদেরকে না সোসাইটি একটা সময় বডি ইমেজ দিয়ে দেখে। যে এইরকম একটা মেয়ে মানে এরকম হবে। ঠিক যেমন একটা ছেলেকে আমরা একটু মানি মেশিন হিসেবে দেখার হুম, চেষ্টা করি। হুম, যে সে কিছু করুক না করুক, সে ভালো বাবা, সে যদি টাকা দিতে পারে। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম আসছে যেহেতু, তো সেই জায়গাটাও খুব হ্যান্ডেল করার ব্যাপার। মানে সোশ্যাল মিডিয়াতে একটা বাচ্চা 11-12 এখন বাচ্চাদের প্রত্যেকের Instagram অ্যাকাউন্ট রয়েছে। হুম, এবং তারা কি ছবি দিচ্ছে, তারা কি ভিডিওস আপলোড করছে, তারা যেটাই করছে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এতটা সময় কাটাচ্ছে, তারপরেও কিন্তু তাদের সেই প্লেজার আসছে না। হুম, হুম। আরেকটু স্ক্রল করছে, আরো স্ক্রল করছে। আরেকটু আচ্ছা, স্ক্রল এই করছে। স্ক্রল করতে, হুম, করতে হুম, হুম। মানে নিষিদ্ধ জায়গাতেও ঢুকে পড়ার একটা ব্যাপার চলে আসে ডেফিনিটলি। নিশ্চয়ই হ্যাঁ, সেখান সে থেকে জায়গাটা। আসছে। আমাদের সময় আমরা ডেফিনিটলি অনেক আগে কি হতো, আমাদের সেই স্মার্টফোন আসতেই কত দেরি হয়েছে। কিন্তু হুম, এখন তো বাচ্চাদের সেই জায়গাতেও তো তাহলে আমাদের কতটা হুম, কমিউনিকেশন রাখতে হবে? হোয়াট ইস সেক্স এডুকেশন? হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন সেক্স অ্যান্ড জেন্ডার? হাউ টু রাইট। কমিউনিকেট উইথ অপোজিট সেক্স মেম্বারস ইন আ সোশ্যালি অ্যাকসেপ্টেবল ওয়েজ, এগুলো তো আমাদের আলোচনার জায়গা করে। সোশ্যাল মিডিয়াতে আমি আমার ফেইলিউর কে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারি না। এটা আমাদের হুম, বাচ্চাদেরকে বোঝানো দরকার। আমরা কিন্তু আমাদের সাকসেস গুলোকেই শুধু আপলোড করি। আমরা কত ভালো আছি। ঠিক, আমরা প্রিটেন্ড করছি সবসময় যে আমরা ঠিক। বাকিদের থেকে ভালো আছি। সেই জায়গাটাকে এনালাইসিস করলে সেটাই। আমার মনে হয় বেটার হবে। বাচ্চারাও কি এটা করে? আ কি? যে আমরা ভালো আছি এরকম বোঝানোর চেষ্টা হ্যাঁ, করে? ভীষণভাবে করে। কারণ আপনি ওদের ভালো থাকার মানে জায়গাটা কেউ খোঁজে না। তাই ওদের করতে হয়। আপনি এরকম দেখেছেন এরকম যারা আপনার মানে আপনার হুম, কাছে এসেছে, হুম, ক্লায়েন্ট হুম, এসে হুম, বলেছে যে আমার ছেলে বা মেয়েটা এত হাসি খুশি, হুম, হুম, এত হুম, মানে আমি বলছি ধরুন সে হয়তো ভালো স্টুডেন্টও। হুম। কিন্তু তারপরেও মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো একটা মন খারাপ বা বিষণ্ণ থাকে বা অন্যমনস্ক। তো সেটা কি এরকম হয়েছে? ডেফিনিটলি। আর আমার আমার যেটা আমার যে অভিজ্ঞতা থেকে আমি দেখলাম, এভারেজ স্টুডেন্টদের আ থেকে যাদের আইকিউ ধরুন আ অনেকটা বেশি বাকি স্টুডেন্টদের থেকে পপুলেশন এর মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু মেন্টাল হেলথ ইস্যুস বেশি আসছে। আচ্ছা, রাদার দ্যান এভারেজ স্টুডেন্টস। তাই? মানে কেন মনে হয়? মানে বা কি আপনি মানে হ্যাঁ, মানে ফাইন্ডিংস টা কি এলো আপনার? এখান থেকে ব্যাপারটা কি একটা হাই এক্সপেকটেশনস। আচ্ছা। আমরা যখন একটা মানুষকে স্ট্রং হিসেবে এস্টাবলিশ করছি, তার মানে তার মনে দুঃখ হতে পারে না। ঠিক সেরকম একটা মানুষ যখন টপার হচ্ছে, আমরা সবসময় তাকেই টপার হিসেবে
দেখতে চাইছি। মানে মার্কসের প্রেশার। সাংঘাতিক মার্কস প্রেশার আছে, বাবা মার অ্যাংশিয়াস এক্সপেকটেশনস রয়েছে যে তারা জীবনে যেটা পায়নি সেটা আমি বাচ্চার মধ্যে থেকে মানে পাবো। বাবা মার অ্যাংজাইটি বা অ্যাংশাস নেচারটা তার সন্তানের উপর এসে ডেলিভার পড়ছে। হচ্ছে, হ্যাঁ। প্লাস পিয়ার প্রেশার থাকে এবং অনেক ক্ষেত্রে স্মোকিং, অ্যালকোহল এই জায়গাগুলো কিন্তু একটা ভালো সঙ্গের জন্য বাচ্চারা করতে শুরু করে। প্রথম কিন্তু ওইটার জন্য করে না। সঙ্গ, আমি একটা ভালো সঙ্গ পাচ্ছি না। আই নিড সামওয়ান। এর জন্য কিন্তু করে প্রথম দিক থেকে দেখতে বাবা গেলে। মাকেও সঙ্গী হতে হবে। হ্যাঁ, বাবা-মাকে বন্ধুও হতে হবে না আমার মনে হয়। বন্ধু আলাদা। বাবা-মা তো বাবা-মাই। হুম, বাবা-মা তো কোনো সাবস্টিটিউট হয় না। বন্ধু আমি একজন চলে গেলেও আরেকজনকে হয়তো পেতে পারি। ঠিক আছে? আর বন্ধুর ডেফিনিশনটা তো চেঞ্জ হতে থাকে সময়ের সাথে। আগে আমার রাত ১২ টায় আমাকে যে জন্মদিনে উইশ করত সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এখন সে নয়। সে অত খোঁজই নেয় না। আমার বা আমিও নিতে পারি না। তো সেই কারণে কি বলুন তো বাবা-মাকে ওই জায়গাটাকে দিক দিতে হবে এবং একটা ব্যালেন্স। বাবা-মায়েরও একটা প্রিভেসি থাকবে, সন্তানেরও একটা প্রিভেসি থাকবে। একটা মিনিমাম প্রিভেসি। এটা একটা ব্যালেন্স একটা জায়গা থাকবে। তাহলে সেই জায়গায় কমিউনিকেশন করাটা ইজি হবে। তো এই জায়গা থেকে যেটা একটা কথা, যারা ওয়ার্কিং আর কি ফাদার মাদার দুজনেই, বাবা মা দুজনেই ওয়ার্কিং, সেক্ষেত্রে কি চ্যালেঞ্জেস হয়? মানে সেক্ষেত্রে তাহলে বাচ্চাকে বড় করা এবং তার মনের যত্ন নেওয়া, তো সেটা কিভাবে সম্ভব? এবং সেটা নিয়ে তো বলে যে ওয়ার্কিং, কিন্তু এখনকার যা পরিকাঠামো, অর্থনৈতিক পরিকাঠামো, তাতে তো এখন মানে আমরা যেটাকে বলি ডাবল ইঞ্জিন, ওটা ছাড়া তো সম্ভবও হয় না। তো আপনি কিভাবে, এবং সেখানে কি সমস্যাগুলো হয় বেশি বলে আপনার মনে হচ্ছে? দেখুন, ওয়ার্কিং প্যারেন্টসদের ক্ষেত্রে সবার আগে যেটা আমার মনে হয় আমি অবজার্ভ করে কথা বলে তাদের সাথে সংলাপে এসে দেখেছি যে, সবার আগে তাদের মধ্যে একটা সাংঘাতিক ধরনের গিল্ট থাকে। যে কি করলে আমি বেস্ট মাদার, কি করলে আমি বেস্ট ফাদার হতে পারবো। কিছুটা নিজের কাছে থাকে, কিছুটা সোশ্যাল প্রেশারের জন্য থাকে। এবার প্রত্যেকটা মুহূর্তে যদি তারা এই গিল্টের সার্কেলের মধ্যে ঢুকে যায়, সেক্ষেত্রে তো তারা তাদের মতো করে বাচ্চাদের সাথে কমিউনিকেট করতে পারছে না। এবার আমরা যেহেতু জানি চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, সময়ের সাথে বদলাবে, সবকিছুই বদলাবে। আমাদের মানে দেখার লেন্সটাকেও বদলাতে হবে। হুম, এবার সেক্ষেত্রে ওয়ার্কিং প্যারেন্টসদের ক্ষেত্রে যেটুকু সময় তারা দিতে পারছে, প্যারেন্টিং তো একটা টু ওয়ে প্রসেস। ডেফিনিটলি এটা তার মধ্যে চাইল্ডকে যদি ইনক্লুড করি তাহলে থ্রি ওয়ে প্রসেস হয়। কিন্তু কোথাও কি মা এবং বাবা এবং মা আর বাবার মধ্যে শেয়ারিং এর জায়গাটা, যে আমি কতটা সন্তানের কি যে জায়গাগুলোকে হাইলাইট করব, হুম, আর মা কোনটা করবে, বাবা কোনটা করবে। মা হয়তো পড়াশোনার দিকটা দেখলো, বাবা হয়তো অন্য দিকটা দেখলো। এটা যদি নিজেদের মধ্যে সংলাপে এসে যদি একটা কথোপকথনে এসে যদি একটা ডিসিশনে আসা যায়, তাহলে আমার মনে হয় একটুখানি ইজি হয় আচ্ছা, পথ চলাটা সহজ হয়। আরেকটা পজিটিভ জিনিস আমি এইদিকে বলব যে, একটা সময় আমরা দেখে এসেছি মা বাড়িতে থাকেন, বাবা বাইরে যান। এই সেটআপ থেকে তো আমরা বেরিয়েছি এই 21st সেঞ্চুরিতে এসে। তো সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চা যে নিজে ইন্ডিপেন্ডেন্ট হবে, ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হবে, তারও কিন্তু একটা জায়গা বাচ্চার মধ্যে দেখতে তৈরি হচ্ছে। যেটা বুঝতে আমাদের আগের পেরেছি। বাচ্চাদের মধ্যে হয়তো অতটা হয়নি। ছিল না, ঠিক, চয়েস ছিল ঠিক। সেক্ষেত্রে। ডেফিনিটলি কেউ আর্নিং করবে কি করবে না সেটা তো চয়েস ডেফিনিটলি। কিন্তু তাদের মধ্যেও একটা যে নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে। এটা বোধহয়। এটা একটা পজিটিভ অ্যাসপেক্ট মনে হচ্ছে কাজ করতে গিয়ে। আর আরেকটা যেটা বলা হয় যে বাবা-মা দুজনে কাজ করলে সন্তানের ভালো-মন্দ দেখা সম্ভব নয়। আপনি কি মনে করেন? সেটা আ বা কোথায় সমস্যাটা হয়? মানে সেটাও সম্ভব দুজনের বাইরে কাজ করলেও তার শরীর তো অবশ্যই, সেই সঙ্গে তার মনের পরিচর্যা করা তার সন্তানের, সেটাও কিভাবে করা সম্ভব এবং সম্ভব কিনা আদৌ? বেশ কয়েক বছর আগে আমরা একটা অনেকে মিলে একটা জাস্ট রিসার্চ করছিলাম। জাস্ট নিজেদের পড়াশোনার জন্যই করছিলাম বেশ কয়েকজন মিলে। তো সেখানে আমাদের যে জায়গাটা ছিল যে ওয়ার্কিং প্যারেন্টস ভার্সাস নন ওয়ার্কিং প্যারেন্টস। হুম, কাদের বাচ্চাদের মধ্যে স্পেসিফিক্যালি আমরা মেয়েদের নিয়ে কাজ করছিলাম তখন, ফিমেল অ্যাডোলেসেন্ট নিয়ে। তাদের মানসিক স্বাস্থ্য কাদের বেটার? ওয়ার্কিং দের না নন ওয়ার্কিং দের? হুম। তো স্টাডিটা করে ওভারঅল নর্থ ক্যালকাটা, সাউথ ক্যালকাটার যে মেয়েরা ওই এজের মধ্যে পড়ছে, তো স্টাডি করে কিন্তু দেখা গেল ওভারঅল প্রায় সেম। আচ্ছা। প্রায় সেম। খুব বেশি ডিফারেন্স নেই যে না যেহেতু মানে ওয়ার্কিং মাদাররা ও! যে তাদের মধ্যে গিল্ট থাকে যে দিতে পারছে না সময় বা ফাদাররা দিতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু রেশিওটা খুব বেশি নোটিসেবল নয় ব্যাপারটা। আচ্ছা। তার মানে এটাও অনেকটা কিন্তু সেই ইন্ডিভিজুয়াল জায়গাতেই আসছে। কতটা সময়
দিচ্ছে, হ্যাঁ, মানে কোথাও কি মনে হয় যে বাইরে কাজ করছে বা হুম, কাজ থেকে ফিরে আসার সময় বা হুম, যেটুকু সময় কাজ হুম, করছে না, তার মধ্যেও আপনি একটু আগে বলছিলেন যে তার মধ্যেও যদি অন্যান্য কাজে মানে হুম, আপনি যদি বলেন যে হুম, বিভিন্ন আজকাল তো সোশ্যাল মিডিয়ায় তো শুধু বাচ্চারা নয়, তার বাবা-মারাও নানা ডেফিনেটলি। রকম ভাবে ব্যস্ত হয়ে থাকে। তো সেটা মানে তাদের নিজের কাজ করার পর আবার সেখানে যদি অতটা সময় দেয়, হ্যাঁ, তাহলে কিভাবে? মানে সেটা যদি একটু মানে বলেন। আগে আমাদের শুধুমাত্র দেখা যেত নিজের পার্সোনাল লাইফ এর বাইরে একটা সোশ্যাল লাইফ ছিল। এখন আবার সোশ্যাল মিডিয়া লাইফ হয়েছে। হুম, তো এই মানে কাজ করলাম সেই সময়টা করে বাড়ি এলাম। তারপর আমার একটা সোশ্যাল লাইফ এর পরেও গিয়ে আবার একটা সোশ্যাল মিডিয়ার একটা হুম, লাইফ হয়েছে। সেখানেও আমাকে সবসময় প্রেজেন্টেবল থাকতে হবে, সেভাবে থাকতে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার ডেফিনিশনটাও বাচ্চার কাছে কি মেসেজ দিচ্ছে, কি পৌঁছাচ্ছে সেটাও একটা ইম্পোর্টেন্ট। সোশ্যাল মিডিয়াকে আমরা কিভাবে ইউজ করব ইন্টেলিজেন্টলি। হুম, ঠিক হুম, আছে? আ কারণ অনেক জায়গাতে সোশ্যাল মিডিয়া ইউজ করছি যখন আমরা বড়রা হই, ছোটরা হই, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্ট হয়ে যাচ্ছি। রাইট, রাইট। তাই না? আমরা অনেক জায়গায় প্রোডাক্ট হচ্ছি। কিন্তু আমরাও তো কিছু প্রোডাক্টিভিটি এড করতে পারি। তারপর আর মানে বলতে চাইছেন অনেক মানে অভিভাবকদেরই দেখা যায় তারা আ কেউ শাড়ি নিয়ে রিলস করছেন, কেউ হ্যাঁ, রিলস বানাচ্ছেন। কেউ হয়তো কোনো পার্টিকুলার কোনো একটা হয়তো গ্রুপ আছে, সেই গ্রুপে অনেকটা সময় ইনভেস্ট করছেন। হ্যাঁ, কেউ হয়তো আলাদা রকম কোনো ছেলেরা একরকম ভাবে করছেন, মেয়েরা একরকম ভাবে হুম, করছেন। তো সেই জন্য সেই সময়টা তো যতটা পাচ্ছি, মানে ধরুন বাচ্চাকে ভালো-মন্দ শেখানোর জন্য তো কোনো 24x7 এর দরকার হয় না। ভালো-মন্দ তো কোনো টাইম ফ্রেমে আবদ্ধ নেই। আমি আমার বাচ্চাকে ভালো শেখাবো, খারাপ শেখাবো, যাই শেখাই কোনো টাইম ফ্রেমে নেই যে না এই টাইমের মধ্যেই শেখাতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। কিন্তু যে সময়টা আমরা পাচ্ছি, মা-বাবারও যেমন মি টাইম দরকার হয়, বাচ্চারও একটা মি টাইম দরকার হয়। মি টাইমটা দুজনেরই কিন্তু ইম্পোর্টেন্ট। বাচ্চা বলে তার মি টাইম দরকার নেই সেটা নয়। এবং মি টাইম এর কনসেপ্টটাও কিন্তু বাচ্চাকে দিতে হবে। যে রাইট। এইটুকু সময় কিন্তু বাবু আমি কাজ করব। আমি ওয়ার্ক ফ্রম হোম করতে পারি। করোনার টাইমে আমরা যখন দেখেছি অনলাইন সেশন করতাম যখন, হুম, বাচ্চাদের কি হতো অনেক সময় বলছে যে বাড়িতে আছে যেহেতু বাচ্চা, ছোট একটা বাচ্চা বারবার করে মা হয়তো দরজা লাগিয়ে বা বাবা দরজা লাগিয়ে ওয়ার্ক ফ্রম হোম ল্যাপটপে কাজ করছে, বারবার করে ডাকছে। কিন্তু ওদের কাছে তো ওই জায়গাটা এখনো তৈরি হয়নি সেই সময়। তো বারবার করে এসে ডাকছে। ডিস্ট্রাক্টেড হচ্ছে তারা। তো সেই জায়গাটাও বোঝানো যে এখন আমার কাজটা এখানে হুম, চলছে। এটা আমার এখন কাজ। এই সময় কিন্তু আমাদের রাইট। রোলটা ডিফারেন্ট। তো এইগুলো বোধহয় এগুলো না বোঝালেই একটা বাচ্চার মনে একটা হ্যাঁ, মনের মধ্যে একটা মনের মধ্যে একটা দুঃখ জমা হতে থাকে। সোশ্যাল মিডিয়া জমা বলুন আর সেখান মোবাইল থেকেই ফোন বোধহয় অবসাদ বা এটা জায়গা মানে ডিপ্রেশন আসছে। বুঝতে পারি না সেখান থেকেই হয়তো ডিপ্রেশন আরো সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন এটাকে যে পজিটিভলিও ইউজ করা যায় সেটা তো হুম, একটা কাজেরও জিনিস হতে পারে। সবসময় আমি ল্যাপটপ খুলে আছি মানেই আমি রিলস দেখছি নাও হতে পারে। সেটাও তো বাচ্চাকে বুঝতে হবে। প্রজেক্ট করার জন্য আজকাল আমরা জানি যে আমরা স্ক্রিন ইউজ করি। হুম, হুম, অনেক স্টাডি করার জন্য ইউজ করি। তো দুটোই ইম্পোর্টেন্ট। ওটাও বাচ্চাকে রাইট। একটুখানি শেখাতে হবে যে ইম্পোর্টেন্স কি। এবং আরেকটা জিনিস যেটা উঠে আসছে আপনি যখন বললেন যে বাচ্চার সামনে আমরা মা-বাবারা খুব কনফ্লিক্ট সময়টাকে খুব তুলে ধরি। হুম, মানে মা-বাবার সামনে আমরা প্রচন্ড হয়তো ঝামেলা করলাম বা ঝগড়া বাচ্চার করলাম। সামনে, হ্যাঁ। সেটা হয়তো অসঙ্গত নয়, সেটা হয়তো সেই সন্তানের সময়ের জন্য সামনে। সত্যি। হ্যাঁ, এবং যখন আমাদের মিল হয়ে গেল, সেই চিত্রটা হয়তো বাচ্চাকে আমি সেইভাবে দেখালাম না, যখন আমি ঝগড়া করাটাকে দেখিয়েছিলাম। সেটা ওর মনের মধ্যে একটা একটা প্রভাব এফেক্ট পড়বে। এবং ওর কাছে সম্পর্কের যে চিত্র, চিত্র, যে সেটা কনফ্লিক্ট ডিফারেন্ট। এবং সেখান থেকেও বোধহয় ও আরো আরো বেশি ডিপ্রেসড হয়ে আইসোলেট যাচ্ছে, আইসোলেটেড আইসোলেট হয়ে করতে যাচ্ছে। শুরু করেছে অন্যদের হ্যাঁ, সঙ্গে যে এবং একটা বাবা ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করছে, যেখানে আমার একটা এরকম মা আছে, এরকম বাবা আছে, এরকম বয়ফ্রেন্ড আছে, হুম, যে আমাকে এরকম করবে, এই জিনিসগুলো আমাকে দেবে, এইভাবে আমাকে ভালোবাসবে। হুম, সেই জায়গা থেকে একটা তৈরি হচ্ছে। কারণ বাচ্চার জন্য না মানে ফার্স্ট মেডিসিন হচ্ছে পিস। পিসফুল এনভায়রনমেন্ট এ যদি বাচ্চা বড় হয়, যেমন যদি ছোটবেলা থেকে বাচ্চাকে দেখে বাবা-মা যে বাবা-মা এরকম অনেক সময় হয় যে বাবা-মা প্রচন্ড স্ট্রেসে আছে হয়তো কোনো কারণে হতেই পারে। সেইটা স্ট্রেসটাকে তারা কিভাবে ডিল করছে, হ্যান্ডেল করছে, ওটার ইফেক্টটাও কিন্তু বাচ্চার মধ্যে পড়ে। বাচ্চাও কিন্তু স্ট্রেসকে ওইভাবেই তখন হ্যান্ডেল করার চেষ্টা করে। যে স্ট্রেস মানে আমাকে প্রচন্ড চিৎকার করতে হবে, লোককে ব্লেম করতে হবে, জিনিস ছুঁড়ে ফেলতে হবে। ওগুলোই স্ট্রেসকে ম্যানেজ করার টেকনিক। ইমোশনাল ইন্টেলিজেন্স। হুম, ইন্টেলিজেন্স তো আমরা জানি। হ্যাঁ। ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি? দেখুন, যদি খুব সহজ ভাষায় বোঝাতে যাই, আ ইমোশনকে আমরা কতটা ইন্টেলিজেন্টলি ইউজ করছি। আচ্ছা। আমরা তো অনেক কিছু লাইফে অঙ্ক করি, অন্য সাবজেক্ট পড়ি বা কোনো কিছু সেখানে আমরা ইন্টেলিজেন্স ইউজ করি ডেফিনিটলি। তো ইমোশনকেও কিন্তু ইন্টেলিজেন্টলি ইউজ করা যায়। যেমন একটা এবার ইমোশনাল ইন্টেলিজেন্সকে যদি ডিফাইন করতে হুম, যাই, তাহলে এটাকে আমি এভাবে বলতে পারি যে নিজের ইমোশনকে ১ম এ অবজার্ভ করা,
অন্যের ইমোশনকেও অবজার্ভ করা, তার নন ভার্বাল এক্সপ্রেশন গুলোকে অবজার্ভ করা, হতে পারে হয়তো সে মাথা নাড়াচ্ছে, হতে পারে হয়তো সে প্রচন্ড মাথা নিচু করে কিছু একটা ভাবছে, সেটাকে অবজার্ভ করা, এবার দুটোকে অ্যানালিসিস করা আর দুটোর মধ্যে কম্পেয়ার করা। আচ্ছা। মানে ধরুন হঠাৎ করে যদি এখন আমি একটা বাসে উঠি এবং দেখি একটা মানুষ প্রচন্ড চিৎকার করছে, আমরা ফার্স্ট কথাই বলি কি চোখ উঠে রে বাবা, বাট হোয়াই? আচ্ছা, আর কোনো মানসিক হ্যাঁ, এটা মানসিকও না, হয়তো যে কোনো একটা টার্মোইলের মধ্যে টার্মোইলের আছে, মধ্যে দিয়ে আছে। কিন্তু আমি ফট করে জাজমেন্টাল হয়ে গেলাম। তো এই জি, এই জি, বিষয়টা কার ভাবা উচিত? মানে অভিভাবক এবং সেই সঙ্গে শিক্ষক, ডেফিনিটলি আমার মানে মনে হয় অভিভাবক আর শিক্ষকের মধ্যে এটা আটকে নেই। আচ্ছা, আমাদের সবার মধ্যে আটকে আছে। আমার মধ্যেও আটকে আছে। বাচ্চার মধ্যে আগে ডিফারেনশিয়েট করাতে হয় একটা বয়সের পর যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেন্ড অ্যান্ড ক্লাসমেট। দুটো হুম, আলাদা শব্দ। আর সবাই আমার বেস্ট ফ্রেন্ড হতে পারে না। তাই না? তো এবার ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আমরা বাচ্চাদের মধ্যে একটু, একটু করে শেখাতে পারি, দেখুন ছোটবেলায় বাচ্চাদেরকে একভাবে শেখানো যায়। এমপ্যাথেটিক হতে হবে, নট সিম্প্যাথেটিক। হুম, ঠিক আছে? সিম্প্যাথি হলে হয়তো আমি প্রচন্ড কষ্ট দেখে আমার একটু আহা-উহু করে আমি হয়তো বাড়ি চলে যাই, আমি ঘুমিয়ে পড়লাম, ভুলে গেলাম। এমপ্যাথেটিক হলে তার জুতোটা আমি তার পায়ের জুতোটা পরে একটুখানি পৃথিবীটা হেঁটে দেখবো যে কিরকম হয়। এট লিস্ট তার পাশে থাকার চেষ্টা করব। ঠিক। কারণ একটা সময়ের পর সিম্প্যাথি কাজে দেয় না। সবাই যে যাদেরকে দেখাচ্ছি তারা এভয়েড করে। বলে না আমার সিম্প্যাথি চাই না। sympathy। তো ইমোশনাল ইন্টেলিজেন্স না একাডেমিক্স এর সাথে খুব কানেক্টেড। আচ্ছা, একটা বাচ্চার একাডেমিক পারফরম্যান্স কে বেটার করার জন্য কোঅপারেটিভ বিহেভিয়ার বাড়ানোর জন্য অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, এই যে বাচ্চারা এত অনেক সময় দেখা যায় অ্যালকোহল নেওয়া, ড্রাগ নেওয়া, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস তারা করে, পর্নোগ্রাফি, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস এর সাথে যেহেতু কানেক্টেড থাকে, এইগুলোকে অনেকটা কমাতে হেল্প করে। আর ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের হাই হয়, যারা ভালো এটাকে রপ্ত করতে পারে, তারা লাইফে খুব সাকসেসফুল হয়। পয়েন্ট টু বি নোটেড, লাইফে, নট কাজে। আমরা সবসময় সাকসেসকে কাজ দিয়ে ডিনোট করি, লাইফে খুব সাকসেসফুল হয়। মানে একটা প্রচন্ড ভালো সাকসেসফুল স্টুডেন্ট দেখা গেল বারবার চাকরি ছেড়ে দিচ্ছে, বা একটা বারবার করে এমন সম্পর্কে জড়াচ্ছে যেটা বারবার করে ভাঙছে, তার মানে আমি বলছি না যে তারই শুধু দোষ আছে, কিন্তু কোথাও গিয়ে একটা সেই সহাবস্থানের দরকার, দুটো মানুষেরই দরকার। ইমোশনাল ইন্টেলিজেন্স স্টুডেন্টদের পারফরমেন্স বলুন, গ্রেড বলুন, সেখানেও এফেক্ট করে। যে আমার কাকে দেখে আমি কতটা ইমোশন শো করব, বা হুম। ইমোশন এলেও সেটা আমি কতটা ইনভেস্ট করব, সেটাকেও আমাকে একটু ক্যালকুলেটিভ ওয়েতে যদি আমি হ্যান্ডেল করি, আওয়ার লাইফ উইল বি ইজিয়ার। এই জায়গায় একজন কাউন্সিলর বা হুম। এডুকেটরের ভূমিকাটা কি? দেখুন, আমরা শিক্ষকের কথা বলছি, আমরা অভিভাবকদের কথা বলছি। কিন্তু এখানে তো কোথাও মনে হয় এগুলো যেহেতু একটু বিষয়টা একটু এতটাও সহজ নয়, কোথাও এই কাউন্সিলরের রোলটা খুব বা তার ভূমিকাটা এসে পড়ে এখানে। দেখুন স্কুল কাউন্সেলিং যদি আমি ঢুকি, স্কুল সেটআপে যদি দেখি আমরা, কারণ স্কুল সেটআপেই একমাত্র আমাদের এখন কাউন্সেলিং মানে কাউন্সেলিং হুম, এর ট্রেন্ডিংটা এসছে। যে স্কুল কাউন্সিলর হুম, থাকছেন, প্রত্যেকটা হুম, বড় হুম, স্কুলেই থাকছে। হুম, তো এবার এই স্কুল কাউন্সিলরের কি, কি রোল সেটা নিয়ে তো একটুখানি আমাদের ক্লিয়ার থাকতে হয়। কারণ স্কুল কাউন্সিলরের রোল কি, কি হতে পারে? স্কুল কাউন্সিলর ফার্স্ট সোশ্যাল ইমোশনাল একটা সাপোর্ট দেবে বাচ্চাকে। বাচ্চার সেলফটাকে প্রপারলি ডেভেলপ করানোর চেষ্টা করবে, ওয়েল বিংটাকে দেখবে এবং ক্রাইসিস ম্যানেজ করতে শেখাবে। ডিফারেন্ট কাইন্ড অফ লাইফ স্কিল শেখাবে। তারপর ধরুন ইমোশনাল ইন্টেলিজেন্সকে ডেভেলপ করতে শেখাবে এবং ক্লাসে হয়তো এমন কিছু জিনিস যেগুলো তো টিচারের সাথে শেয়ার করতে পারছে না স্কুলের হুম, মধ্যে, হুম, সেটা হয়তো কাউন্সিলরকে বলতে পারছে। ঠিক। কারণ আমি বলব যে আমাদের টিচারদেরও সেই মেন্টাল হেলথের একটা সাইকো এডুকেশন দরকার। সেই জায়গাটাতে হেল্প করবে এবং সেটা আমাদের কি, কি টিচিং স্ট্র্যাটেজি হবে। হুম, কারণ there are 3 টাইপস অফ লার্নার, অডিটরি লার্নার, ভিজুয়াল লার্নার, কাইনেস্থেটিক লার্নার। এবার আমার যে বাচ্চাটি বা আমার স্কুলের যে বাচ্চাটি, সে কি ধরনের লার্নিং মোডে পড়তে পারে, পড়াটা তার পক্ষে ইজিয়ার হয়। সবাই ভিজুয়াল লার্নার হয় না, সবাইকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখে পড়ালে সবার মন বসে না। কার জন্য আমরা কি স্ট্র্যাটেজি ইউজ করব সেটা আমাদের দেখতে হবে। মানে প্রত্যেকটা বাচ্চা ইউনিক এবং ইউনিক মানে কিন্তু মানে যে ফার্স্ট বেঞ্চে বসে থেকে লাস্ট বেঞ্চ। তো আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে সবসময় যারা টপার হয়, ফার্স্ট বেঞ্চে বসে, তারাই একমাত্র লাইফে প্রচন্ড সাকসেসফুল হুম। হয়। বাট স্টাডি বলছে, রিসার্চ বলছে, আমরা যত বড়, বড় বিজনেসম্যান, এন্টারপ্রেনিউর যারা নিজেদের ব্র্যান্ড ক্রিয়েট করে, তারা কিন্তু এভারেজ স্টুডেন্টস। কারণটা কি? এখানে যদি আমি দেখি, আমি গিফটেড চাইল্ড এর দিকে যাই বা আমরা যদি ইন্টেলেকচুয়াল জায়গা থেকে আমরা দেখি, তাদের কম্পোনেনশিয়াল ইন্টেলিজেন্স খুব স্ট্রং। মানে আমি সহজ ভাষায় যদি বলি, মানে অ্যানালিটিক্যাল পাওয়ার খুব স্ট্রং।
এবং তাদেরকে আপনি যতটা দেবেন ওরা ততটাই কিন্তু নামিয়ে দেবে। তার বাইরে দিলে ওদের পক্ষে একটু চাপের হয়ে যায়। কিন্তু আরেকটা মানুষ যে হয়তো এভারেজ স্টুডেন্ট বা অ্যাবাভ এভারেজ স্টুডেন্ট, তাকে আপনি কিছু ক্রিয়েট করতে দিলে সে বেশি আনন্দ পায়। সে ওই মাগাপ জিনিসটার মধ্যে থাকতে চায় না। একদমই, একদম। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক স্কুল কাউন্সিলরের জায়গাটা দেখতে হবে যে সে সেটা কিভাবে ইউজ করবে এবং কার কি ধরনের ইন্টেলিজেন্সের জায়গাটা একটুখানি স্ট্রং আছে, সেইভাবে যদি সেটাকে ব্রাশ আপ করা যায়, হুম, বেটার করা যায়। অনেক সময় দেখা যায় মার্কস ঠিক মতো উঠছে না, কি স্ট্র্যাটেজি ইউজ করা যায় টিচারদের আমাদেরকে দেখতে হবে, একটা ফ্যাসিলিটেটর, একটা গাইড হিসেবে দেখতে হবে। এখন আমরা শুধুমাত্র টিচারের মধ্যে নেই, আমরা একটা গাইডের থ্রু দিয়ে আমরা চেষ্টা করব যে কি কি স্ট্র্যাটেজি ইউজ করে বাচ্চাদের থেকে সেই প্রোডাক্টিভিটিটা বার করতে পারি। সেটা করলে আমার মনে হয় অনেকটা ইজি হবে। রাইট। আর আরেকটা জিনিস যেটা আমার জানতে ইচ্ছে করছে, কোন বয়সটা মানে বেশি করে এই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রাইমারি, প্রি প্রাইমারি, অ্যাডোলেসেন্ট তো ভীষণ হুম একটা হুম 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 স্পর্শকাতর হুম। বয়স। আ যে এই মনের অসুখ বা ডিপ্রেশন এইটা নিয়ে আপনার কাছে বেশি আসে এবং আমার মনে হয় কোন বয়সটা থেকে খুব ইম্পর্টেন্ট আগে থেকেই আমাদের এটা তৈরি হওয়া যে মনের পরিচর্যা করাটা। আমরা যেমন একটা গাছের পরিচর্যা করি, সবকিছুতে ডেফিনেটলি। পরিচর্যা করি, মনেরও একটা পরিচর্যা করা হুম দরকার। হুম হুম। সেটা কোন বয়স থেকে খুব জরুরি মনে হয় এবং আপনার ক্ষেত্রে আপনি দেখেছেন যে কোন বয়সটা খুব ভালনারেবল বেশি? দেখুন, ভালনারেবল বলুন বা আমি যেটা দেখি বেশি হ্যান্ডেল করতে হয়, ডেফিনিটলি সেটা অ্যাডোলেসেন্ট। মানে মোটামুটি এখন তো অ্যাডোলেসেন্ট এর টাইম ফ্রেমটাও অনেক এগিয়ে হ্যাঁ, এসছে। আমরা যখন অ্যাডোলেসেন্ট বলতাম যে সময়টা, এখন তো সেটা নয়। তো এখন কিন্তু আমি যদি ক্লাস ওয়াইজ দেখি, ক্লাস 5 এর বাচ্চা, 4 এর বাচ্চা কিন্তু দে নো অ্যাবাউট ডিপ্রেশন। আমি যদি ঘাঁটি দেখি। হুম, ডিপ্রেশনে প্রচুর কিছু কি হয়, সেটা কতটা মেন্টাল হেলথ কি হয়, সেগুলো হয়তো তারা জানে না। বাট দে নো দ্যা টার্ম তা যে জানে। আমার খুব ডিপ্রেস লাগছে। আচ্ছা। আবার অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে এই যে জেনে যাওয়ার ব্যাপার, যেহেতু এক্সপোজার অনেক বেশি না? আমরা তো আটকে রাখতে পারছি না ইনফরমেশন এর থেকে। ওভার ইনফরমেশন আসছে। তার জন্য তারা এটা কি মানে নেগেটিভ ভাবেও চেষ্টা করে। আচ্ছা। যেমন আমার মনে আছে একটি মানে ক্লায়েন্টই, আমার একটা ক্লায়েন্টের কথাই বুঝিয়েছে একটা এক্সাম্পল ছোট করে। যে সে, তাকে যখন আমি কিছু প্রশ্ন করেছিলাম কেস স্টাডি নেওয়ার সময়, তো সে তখন বলেছিল যে, "আমার তো ADHD আছে, আমি তাই পারি না।" আচ্ছা। ওকে। সো ADHD কিন্তু মানে এটা সে সেলফ ডায়াগনোসিস করেছে। হ্যাঁ, হ্যাঁ। আমি যে আমি জিজ্ঞেস করেছিলাম যে, "তুমি কি আপনি কোনো দেখিয়েছেন, হ্যাঁ। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এর কাছে গেছিলে যে তোমাকে কোনো পেপারস আছে, প্রেসক্রিপশন আছে?" তখন সে বলেছিল, "না।" তাই আমি বললাম, "তুমি কি করে জানলে?" তো সেটাকে মিসইউজও হচ্ছে আজকাল। যেহেতু হুম, এত সোশ্যাল মিডিয়া অ্যান্ড সবাই আজকাল মানে মেন্টাল হেলথ নিয়ে দ্যাট ইজ ভেরি পজিটিভ। বাট সামটাইম এটাকেও নেগেটিভলি ইউজ হচ্ছে। তো সেই জায়গাটাকে খুব বুঝে, এইজন্য আমার মনে হয় কি বলুন তো, মোটামুটি ক্লাস 4 বা 5, হুম, মোটামুটি যদি 5 থেকেও ধরি, এবার আস্তে, আস্তে মেন্টাল হেলথ এর সম্পর্কে যদি একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়, স্কুল যেটা করতে পারে, যেটা মানে স্কুল কাউন্সিলরের করা উচিত এবং তার বাইরে গিয়েও বা করা উচিত। স্কুলের পাঠ্যক্রমও থাকা উচিত যে পাঠ্যক্রমে ডেফিনিটলি ওয়েল বিং, যেটা ওয়েস্ট হুম, বেঙ্গল বোর্ড সবে শুরু করেছে। মানে আরো সেরকম কি, কি? একটা, হ্যাঁ। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি, আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে পারি। বিকজ ওই ওয়ার্কশপে আমরা অ্যাওয়ারনেসটা দিতে পারি। একটা বাচ্চা যদি সে জানে যে তার মন খারাপ হওয়াটা খুব একটা অসঙ্গত কিছু নয়, এবং এই যে আমরা সবকিছু একটা গ্লোরিফাই করি না, যে আমরা খুব পারফেক্ট একটা লাইফে থাকি, মানে একটা পারফেক্ট স্টুডেন্ট, পারফেক্ট হাসব্যান্ড, পারফেক্ট প্যারেন্ট, এই পারফেক্টের তো কোনো শেষ নেই। তো এই গ্লোরিফিকেশনটা বন্ধ করতে হবে। যেমন মানে ইটস ওকে, মানে এটা ঠিক আছে যে তুমি ভালো নেই। তোমার ভালো থাকাটাও যেমন ওকে, তোমার ভালো না থাকাটাও সেটাও তেমন ওকে। এই জায়গাটাকে আমাদেরকে অনেক হাইলাইট করতে হবে। তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো আমরা ওইভাবে ওই টার্ম, ওই ওগুলো মিনিং ওটা বোঝা ইউজ যায় করতে না। পারবো না। আমাদের ডিফারেন্ট করতে হবে। একদম বাচ্চা হলে আমরা আর্ট থেরাপি দিয়ে থাকি, প্লে থেরাপি দিয়ে হুম, থাকি। যেগুলো থ্রু দিয়ে আমরা বুঝতে পারি বাচ্চার মধ্যে কি প্রবলেম আছে, সেটাকে কারেক্ট করার চেষ্টা করি। হুম, ঠিক আছে? রোল প্লেইং করাই, ড্রামা ক্লাসে জয়েন করানোর কথা বলা হয়। কারণ ড্রামা হলে কি, ধরুন আপনি একটা আ কথার কথা একটা পার্টিকুলার চরিত্র প্লে করছেন, আবার আপনাকে ওই চরিত্রেরই ভিলেনের পার্টটা করতে হচ্ছে। তো ভিলেন তো একটা লাইক ভিলেন বলে তো সেইভাবে তো সেই জায়গায় সেই সত্যি। হুম, আবার হুম, হুম। ওই জায়গায় ও সত্যি। ঔষধ। তাহলে এই জায়গাতে কি ওদের কমিউনিকেশন স্কিলটা বেটার হয়। রোল প্লেইং টা বেটার হয়। তো এইভাবে আমরা আস্তে, আস্তে বাচ্চাদের কিন্তু বুস্ট আপ করতে পারি। পজিটিভলি আমরা সেগুলো করতে পারি। আর যেটা জানতে চাইবো যে ব্রোকেন প্যারেন্টস মানেই মানে ব্রোকেন ব্রোকেন চাইল্ড বা একটা ট্রমার মধ্যে দিয়ে যারা গেছে, বিভিন্ন রকমের ট্রমা হয় বা বাড়ির মধ্যে এমন কিছু
চাইল্ড অ্যাবিউজের শিকার, সেটা মানে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আগেকার দিনে ট্যাবু ছিল যে সেটা নিয়ে কথা বলে, কিন্তু সেক্ষেত্রে বোধহয় মনের ওপর সবচেয়ে বেশি এফেক্ট পড়ে যাবে সেই বাচ্চা বা সন্তান বা স্টুডেন্টদের। দেখুন, যদি ব্রোকেন ফ্যামিলি আমি দেখি, সেই অর্থে দেখতে গেলে আ বাচ্চার ক্ষেত্রে যেটা আমি আগেও বলছিলাম যে একটুখানি প্রবলেম হয় যে সে বুঝতে পারে না সে কোন দিকে যাবে, কি করবে সেই জায়গাটা, এবং সে একটা কোথাও গিয়ে একটা মানে সে একটা অক্সিজেনের একটা অভাব বোধ করে বেসিক্যালি। এবার এই ক্ষেত্রে তো বাবা-মাকেও অনেকটা এগিয়ে আসতে হবে। মানে শুধু বাচ্চাকে দেখলে তো হবে না। তাদেরকেও একটা ডেফিনিটলি সেই জায়গা ডেফিনিটলি তাদের কাউন্সেলিং, প্রফেশনাল হেল্প নেওয়ার জায়গা, একটা কমিউনিকেশন এর জায়গায় আসা এবং তাদেরকে চেষ্টা করা সেটা করতে হবে। কিন্তু আমি যদি দেখি যে অ্যাবিউস এর কেস যেহেতু বাড়ছে প্রচন্ড, হুম, আ বাড়িতে হয়তো কোনো ফ্যামিলি মেম্বার্স এর থ্রু দিয়ে সেই হয়তো যে ফিমেল চাইল্ড আছে সে হয়তো অ্যাবিউস হচ্ছে বা দিনের পর দিন হয়েওছে, এরকম ক্লায়েন্টও পেয়েছি। যারা হয়তো ১০ বছর বা ১১ বছর অ্যাবিউস ওটা ফেস করেছে, জানাচ্ছে হয়তো যখন আমার কাছে ধরুন ১৮ বছরে এসছে। আচ্ছা। এবং সেটা কতটা তার এরকম এখনকার একটা ঘটনা যেটা আপনাকে খুব নাড়া দিয়েছিল। মানে যেটা আপনি হুম। ট্রিটমেন্ট হয় না একেক সময় যে আপনার কাছে ভীষণ শকিং যে এটাও হতে পারে। এরকম দেখুন, যেটা আমার মনে পড়ছে, যেটা আমার সবথেকে মনে হয়েছে যে যেটা আমার পক্ষেও একটুখানি নিতে একটুখানি অসুবিধা হয়েছিল, সেটা হচ্ছে আ একটি বাচ্চা, তার বয়স ওই 2 তে পড়ে। তো ফিমেল চাইল্ড, আ আমাদের খুবই একটা নামকরা একটা স্কুলেই সে পড়ে শহরে। আ সে সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছে দিনের পর দিন বাবার থেকে। হ্যাঁ, মাই গড! তো সেইটা আমাকে ভীষণভাবে ব্যক্তিগতভাবে আমার কাজের সত্তাকে বাদ দিয়ে একটা আমি যে সত্তা সেই সত্তাতে আমার পক্ষে নিতে খুব অসুবিধা হয়েছিল। তো এবং সে যেভাবে বলেছিল যা জিনিস সে শেয়ার করেছিল, যেটা অনেক ক্ষেত্রে তার মাও বুঝতে পারেনি কিভাবে ডিল করবে। বাড়িতে অন্য ফ্যামিলি মেম্বাররা করলে আমরা যেভাবে রিঅ্যাক্ট করতে পারি, অনেক ক্ষেত্রে সেখানে যাব না, তার বাড়ি যাব না, হুম, ওখানে আমি যাব না। তার তো এক্ষেত্রে নিজের বাবা, তার স্বামী। সেটা একটা সাংঘাতিক আমার মনে আছে। সাংঘাতিক একটা টার্মোইল, এবং বাচ্চাদের না এই ট্রমা গুলো অনেক দিন অবধি থেকে যায়, এবং এতে কি হলো বাচ্চাটার পরে দেখা যাচ্ছিল যে ও মেল কমিউনিটিকে নিতেই পারে না। ও ভাবে সব মেল কমিউনিটি এরকম। তো সেই জায়গাতে আমার এটা মনে হয়েছে এটা আমার সবথেকে চ্যালেঞ্জিং লেগেছিল, বিকজ উম বাচ্চাকে তার বাবার উদ্দেশ্যে বোঝানো প্রপারলি, আবার মাকেও, দুজনকেই আমি কাউন্সেলিং করিয়েছিলাম বিকজ মাও ভীষণভাবে আ ভেঙে পড়েছিলেন। তো আ এতটাই ছোট বাচ্চা, এবং আর সবথেকে বড় কথা, ও এত সুন্দরভাবে আমাকে বলেছিল, শেয়ার করেছিল যে জিনিসগুলো ওর সাথে হয়েছে, যেটা দিনের পর দিন হয়েছে, এবং সেটাকে জাস্ট একটা বাচ্চাকে আদর করার ছলেই নেওয়া হয়েছে। সমাজ তাই নিয়েছে। তো সেইটা আমার কাছে খুবই একটা চ্যালেঞ্জিং। বাচ্চাটা এখন ডেফিনিটলি এখনো আছে আমার, মানে আসে। তার সাথে সেশন হয় আরকি। ভালো আছে। তো ওরও কিন্তু প্রচন্ডভাবে একাডেমিক্স ড্রপ করছিল। আ স্কুলে গিয়ে ক্লাসে ছেলে বন্ধুদের সাথে না মেশা। বাবার তো কিছু যায় আসেনি নিশ্চয়ই। না। বিকজ ওই যে বললাম যে বাবা ওই পার্টিকুলার জিনিসটাকে কিভাবে দেখেছে সেটার উপর তো ডিপেন্ড করছে। এবং এটাকে জাস্টিফাই করা যে আমি বাবা এবং আমি মা, আমি যা ইচ্ছা করতে পারি। একটা কোথাও গিয়ে না একটা বাউন্ডারি থাকে। সবকিছুরই একটা। যে আমরা সবসময় আমরা কিছু ট্যাগলাইন দিয়ে না আমরা আমাদের দায়িত্বটাকে অস্বীকার করি। তো এটা আমাকে পার্সোনালি আপনি যেহেতু বললেন তাই শেয়ার করলাম। জেনারেলি আমরা মানে ওইভাবে তো শেয়ার করা যায় না। আ এটা হয়। তো সেইজন্য এটাকে আমাদেরকে একটু হ্যান্ডেল করতে হবে ঠিকঠাকভাবে। কারণ আ হুম, গুড টাচ, ব্যাড টাচ। ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্কশপ চারিদিকে এখন হচ্ছে। আ সবাই করছে। এইটা বাচ্চাকে বোঝানো গুড টাচ, ব্যাড টাচ, কোন টাচ, প্রাইভেট পার্ট কি, আমরা সুইমিং কস্টিউম এর থ্রু দিয়েও বোঝাতে পারি অনেক সময়। এই জায়গাগুলোতে যদি প্রপার ওয়ার্কশপ হয়, ছোটবেলা থেকে বাচ্চারা যখন মেয়ে হুম, বাচ্চারা একটু বড় হচ্ছে, ওদেরকে যদি এই ওয়ার্কশপস গুলো দেওয়া যায়, সেটাই। তাহলে ওদের কিন্তু ওরা নিজেদেরকে কি করে প্রোটেক্ট করবে, এবং মায়ের সাথে খোলামেলা আলোচনা করা এই ব্যাপারটা হুম, নিয়ে। মন খুলে কথা বলা। হ্যাঁ, মানে মনের কথাটা মায়ের সঙ্গে আরো যত বেশি হ্যাঁ, বলা যায় বলা তাহলে এই যায়। হ্যাঁ, জায়গাগুলো হ্যাঁ, তৈরি হ্যাঁ। হতে পারবে। একদমই। এবং সেই আমরা ওইসব ক্ষেত্রে থেকে আমরা এই যে একটা মনের অসুখের যে অনেকগুলো কারণ থাকতে পারে এই বিষয়গুলো যেগুলো আপনি হুম, বলছেন, সেটাও হয়তো ভাবাই হয় না। না। কিন্তু এগুলোও যে হতে পারে সেটা বোঝাই যাচ্ছে। পরিবারের ভূমিকা, স্কুলের ভূমিকা সবটাই আমরা বোঝার চেষ্টা করছি। একটা যেটা প্রশ্ন করব যে এই কাউন্সিলরের পার্টটা কখন ঢুকছে? মানে কখন স্কুল থেকে কাউন্সিলরের কাছে যাবে বা এই যে
এই হাত ধরাধরি করে এগিয়ে যাওয়ার যে বিষয়টা, মানে ব্যাটন বদলটা কিভাবে হুম। হবে, সেটা কোন সময়টা কিভাবে করা উচিত বলে আপনি মনে করছেন? এক্ষেত্রে ডেফিনিটলি যেহেতু স্টুডেন্টকে সবথেকে বেশি বাবা-মা পাচ্ছে বা অন্য ফ্যামিলি মেম্বার পাচ্ছে, তারপরেই আছে স্কুল। স্কুলে অনেকটা সময় কাটাচ্ছে। এবার যে টিচার আছেন, যে সাবজেক্ট টিচার ওয়াইজ তো সব ডিভাইড করা থাকে। সেই সাবজেক্ট টিচার্সকে কিছু বিহেভিয়ারাল সিম্পটমস কে একটু অবজার্ভ করতে হবে। ওকে। মানে আমরা আগে যে পড়াশোনা করতাম যে একজন ক্লাসে একদম মন বসছে না, পড়ছে না, অন্য আকাশের দিকে তাকিয়ে বসেছে, তাকে দাঁড় করিয়ে দিলাম হয়তো কান ধরে। এটা আমরা আগে দেখতাম। কিন্তু এই চিত্রটা এখন বদলে গেছে। এবার এখন এইরকম জায়গা ধরুন অ্যাবসেন্টিজম বাড়ছে। কামাই করছে প্রচন্ড লেভেলে। ঠিক আছে? স্কুলে যেতে চাইছে না। ঠিক আছে? তারপর ধরুন যে বন্ধুদের সাথে সবথেকে বেশি যার কথা বলার জন্য রিপোর্ট আসতো সে কথা বলছে না। বারবার করে ওয়াশরুম যেতে চাইছে। ঠিক এটাও আছে? একটা হুম, সিম্পটম। হ্যাঁ। কাড়াকাড়ি করছে কোনো জিনিস নিয়ে। ফিজিক্যালি মারধর যেটা হয় যেটা পার্টিদের মধ্যে যেগুলো হয় সেগুলো চলছে। ভার্বাল অ্যাবিউজ চলছে যেটাকে আমরা ধরিই না অ্যাবিউজ এর মধ্যে। যে আমরা বুলিং, কথা দিয়ে হ্যাঁ, আর বুলিংটাও ভীষণ। বুলিং প্রচন্ড লেভেলে কথা দিয়ে যে আমরা কাউকে মেরে দিচ্ছি মানসিকভাবে, সেই জিনিসগুলো হয়তো বাড়িতে কোনো একটা কথা শুনেছে, সেটা একটা অন্য জায়গায় এসে বাচ্চাটি ইউজ করলো। ঠিক আছে? বা প্রচন্ড হয়তো দেখা যায় কিছু বিহেভিয়ারাল সিম্পটমস থাকে ধরুন আম কোনো একটা পড়া হচ্ছে, সে হয়তো কনস্ট্যান্টলি দুলে যাচ্ছে। বা কোনো একটা নন ভার্বাল একটা এক্টিভিটিস করছে যেখান থেকে তাকে মনে হচ্ছে যে হি অর শি ইজ নট ওয়েল। কোনো একটা কিছুতে প্রবলেম হচ্ছে। তো টিচারদেরকে যেহেতু বললাম না সাইকো এডুকেশন কথাটা কেন এলো? টিচারদেরও দরকার যে বাচ্চার মধ্যে এই বিহেভিয়ারাল প্রবলেমস বা বিহেভিয়ারাল চেঞ্জেস আছে। চেকলিস্ট যেটা আমরা আহ, বলি, চেকলিস্ট গুলোকে টিক দিয়ে দেখতে হবে। তো সেই জায়গাটাকে যদি দেখা যায় টিচার যদি জানতে পারে যে না এই বাচ্চাটির এই সমস্যা হচ্ছে, তখন সে কি করলো? সে হয়তো প্যারেন্টস এর সাথে কথা বলল, বলে কাউন্সিলরকে রেফার করলো। স্কুলের অথরিটির সাথে কথা বলল যে এই বাচ্চাটির আমার মনে হচ্ছে কিছু সমস্যা হয়তো সে ফেস করছে। তো একে একটু এর কাউন্সেলিং দরকার। আর কাউন্সেলিং নিয়েও কিছু ট্যাবু রয়েছে যে এটাই বলতে কাউন্সেলিং আমি কাউন্সিলিং, কাউন্সিলিং নিয়ে তো একটা ট্যাবু আছে। আমি এই জায়গাটা দিয়ে আসতে যাচ্ছিলাম যে কাউন্সিলিং শব্দটা শুনলেই একটু, ও কাউন্সিলিং কি দরকার? কেন দরকার? এই ১ম। আর কাউন্সিলিং মানে ও আচ্ছা, তাহলে ওর এমন কিছু আছে। চারিদিকে ফিসফিস করে কথা বলা শুরু হয়ে গেল গুঞ্জন, "আরে ওর বাচ্চাটার না মনে হচ্ছে কাউন্সিলিং হচ্ছে, তাহলে কিছু আছে। ও তাহলে বোধহয় ওর পরিবারে কোনো সমস্যা আছে।" এই যে একটা সোশ্যাল প্রেশার তৈরি হতে থাকে সঙ্গে এবং যার জন্য কাউন্সিলিং এই পাঠাতে চান না অভিভাবকরা। বা সেই জায়গাটা জানতে চাচ্ছিলাম। কাউন্সেলিং শব্দটাকেই খুব একটা ওই ট্যাবুর চোখে দেখা হুম, হয় তো। মানে কাউন্সেলিং মানে ধরুন আমরা একটা কাউন্সিলরের কাছে যাচ্ছি বা সাইকোলজিস্টের কাছে যাচ্ছি। মানে আমরা একটা ডেফিনিটলি পে করছি। তো আমি একটা জ্ঞানের সাথে ধরে নেওয়া হয়। যেটা জ্ঞান শুনতে যাচ্ছি। জ্ঞান শুনতে কেন যাব? হুম, এই কিন্তু কাউন্সেলিং সেটা নয়। কাউন্সেলিং যদি শুধু জ্ঞান দেওয়া হতো তাহলে তো আমাদের সোসাইটিতে জ্ঞান দেওয়ার মানুষের অভাব নেই। কাউন্সেলিং একটা আলাদা পুরো একটা পড়াশোনা, একটা টেকনিক। যেটার মধ্যে দিয়ে আমাদেরকে যারা আমরা কাজ করছি আমাদের পড়াশোনা এখনো করে যেতে হচ্ছে। নেভার এন্ডিং প্রসেস। ডিফারেন্ট কেস আছে ডিফারেন্ট ভাবে। হুম। আমাদের কোনো পার্টিকুলার সিলেবাসের মধ্যে থাকতে পারছে না এটা হলেই এটা হবে। মানে ডিপ্রেশন হলেই মানুষ খাওয়া-দাওয়া ছেড়ে দেয়। বেশিও খেতে পারে। তো আপনি কাউন্সেলিং করাতে গিয়ে হুম। আ ভীষণ কঠিন সমস্যায় পড়েছিলেন। কিছুতেই বাচ্চাকেও কাউন্সেল করিয়ে উঠতে পারছেন না। এবং পরিবার, অভিভাবক যে কিছুতেই তারা মানতেই চাইছেন না যে এটা একটা ইম্পোর্টেন্ট দরকার বা ইম্পোর্টেন্ট বিষয়টা দরকার। এরকম হয়েছে যে আপনি ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়েছেন। কিছুতেই বুঝে উঠতে পারছেন না। আ এরকম একটা প্রায় ধরে নিন অ্যাপ্রক্সিমেটলি ১ বছর হলো ধরুন এরকমই একটা অ্যাপ্রক্সিমেট টাইম। একটি স্টুডেন্ট সে সোসাইটির মানে আমাদের এখানকার সবথেকে টপ স্কুলে পড়ে। মানে হুম, যেখানে সেরকম মানুষরাই পড়ে তারাই তাদের ছেলেমেয়েদের পড়ান। তো সেক্ষেত্রে যেটা মেইন জিনিসটা যে টার্মোইলটা দেখেছিলাম বা কিছু, এটা একটু অন্যরকম ভাবে এসেছিল। আপনি যেরকম বললেন ওরকমও হয়। এখন আবার একটু ডিফারেন্ট ভাবে আসছে। যে আপনি দেখুন না ম্যাম একটু কাউন্সেলিং করে বা থেরাপি দিয়ে যদি ঠিক করা যায়। কারণ আমরা না সাইকিয়াট্রিস্ট এর কাছে যেতে চাইছি না। আবার ওষুধ-টষুধ দেবে। হ্যাঁ, লোকে একটু বলবে, আবার সোসাইটির লোকজন কথা বলবে। এই জায়গাটা। মানে এটা মনে হয় একটুখানি উন্নতি হয়েছে। আগে ছিল যে না যাওয়াই যাবে না। এখন আবার বলছেন না সাইকোলজিস্ট এর কাছে তাও যান। আপনি কাউন্সেলিং থেরাপি করে দিন। ওষুধটা যেন না খেতে হয়। বা হুম। ওষুধ খেলেই খারাপ হবে সবসময় এবং ওষুধটা যেন আজীবন খেয়ে যেতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম নয়। সেটাই বলছিলাম যে সাইকোলজিস্ট আর এই সাইকিয়াট্রিস্ট এর মধ্যে যে ডিফারেন্সিয়েশন টা এবং অনেক সময় দেখা যায় সাইকিয়াট্রিস্ট এর মেডিসিন নিতে হয়। তার সাথে সাইকিয়াট্রিস্ট সাজেস্ট করেন যে পাশে একটা থেরাপি সেশন চলতে থাকবে। হুম, কারণ ওটা একটু লং টার্ম টাইম টেকেন বাট একটু লং টার্ম হেল্প করবে। কারণ মেডিসিন তো আপনি আজীবন ওইভাবে চলবে না।
চেঞ্জেস হবে, ডিফারেন্স হবে। তো এই ক্ষেত্রে দেখুন একটা হায়ার সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাসের প্যারেন্টস তারা পর্যন্ত তাদের মধ্যে সেই ট্যাবুটা রয়েছে। এখানে যে ট্যাবুটা রয়েছে যে সাইকিয়াট্রিস্টের কাছে গেলেই পাগলের ডাক্তার। এই একটা ট্যাবু রয়ে গেছে। এবং এটা তো আমরা জানি যে ডিফারেন্ট কাইন্ড অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এগুলো অনেকটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্যও হয়। যেটা আমরা জন্মাবার পর অ্যাকোয়ার করি এনভায়রনমেন্ট থেকে। আবার অনেক কিছু জেনেটিক্যাল ফ্যাক্টরের জন্যও হয়, বায়োলজিক্যাল ফ্যাক্টরের জন্যও হয়। কিন্তু আমরা সেটাকে হয়তো সেইভাবে অ্যাড্রেস করতে পারছি না এবং আমাদের মধ্যে সেই ট্যাবুটা থেকে যাচ্ছে যে আমরা যাব না। তো সেরকম কেস আমার এই পেয়েছি জায়গাটা খুব আমি। চ্যালেঞ্জ হুম, হয়েছিল যে ধরুন পেরেন্টসরা নিজেদেরকে নিজেদের যে দোষ ত্রুটি ঢাকার জন্য বা লোকের কাছে পাঠানোর জন্য বাচ্চাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। বাচ্চার মাধ্যমে নিজে বলছে না মিথ্যেটা এবং বাচ্চার কথা যেহেতু মানুষ খুব সহজে বিশ্বাস করে, তাই পেরেন্টসদেরও ধারণা থাকে যে আমি বাচ্চার মধ্যে যদি ওটা বলাই তাহলে অপর প্রান্তে যিনি আছে সে বিশ্বাস করবে। এই মিথ্যেটা দিয়ে সেই বাচ্চাদের মিথ্যে দিয়ে চালনা করে। কিন্তু এটাই পরে বুমেরাং হয়ে দাঁড়ায় যখন এই বাচ্চাও যখন আবার তার সঙ্গে যখন কথা বলতে যায় যে সেই পেরেন্টসদের সঙ্গে যখন মিথ্যা কথা বলে তখন পেরেন্টসের মনে হয় যে আরে ও তো এখন মিথ্যা কথা বলছে। তো এই ক্ষেত্রে কি হয়? মানে এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? এটা তো হয়ে থাকে খুব। হুম। দেখুন ব্রাইবিং এর ব্যাপারটা তো অনেকটা গিল্ট থেকে আসে যে আমি সময় হুম, দিতে পারছি না তাই আমি অনেক কিছু তাকে হুম, ম্যাটেরিয়ালিস্টিক ভাবে অনেক কিছু কিনে দেবো, হুম, অনেক কিছু করবো যাতে সেই কোয়েশ্চেন হুম, মার্কের জায়গাটা না আসে। আর এই ক্ষেত্রে যেটা হয় যে যেটা আমি একটু আগেও বলছিলাম যে কাস্টমাইজ প্ল্যানের মতো ব্যাপারটা যে আমি একটা কিছু বাচ্চাকে শেখাচ্ছি। এবার বাচ্চা সেটা শিখলো, যদি মিথ্যে কথা বলেই কাউকে হয়তো বলল, শিখলো। এবার ঘুরে ফিরে যখন সেই বাচ্চাটাই কিন্তু তার মা-বাবার কাছে এসে সবথেকে আগে মিথ্যে কথাটাই বলবে। কারণ মিথ্যে কথাটাই কিন্তু শিখেছে ও ওর মা-বাবার থেকে। এবার আমরা বাইরের মানুষের ক্ষেত্রে সেটাকে অ্যাপ্লিকেবল করছি বাচ্চার জন্য। কিন্তু নিজের সাথে যখন হচ্ছে তখন কিন্তু আমার মনে হচ্ছে বাচ্চা ভুল করছে। আমি যেটা বললাম যে ভুল আর ঠিকের ডেফিনিশনটা আমাদের নিডের সাথে, সাথে বদলাচ্ছে। ঠিক, ঠিক। একদম, একদম। এই জায়গা থেকে একদম আলোচনার একদম হুম, শেষের দিকে এসে পৌঁছেছি। তো এই যেটা আমরা বারবার আলোচনা করছিলাম যে মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য বাচ্চাদের, স্টুডেন্টদের যেটা সবচেয়ে শুরুতেই ছিলাম যে সবচেয়ে বেশি নেগলেক্টেড। তো কি, কি করা উচিত? যদি আমি বলি যে যারা রয়েছেন, কি, কি জিনিস একদম যদি খুব সংক্ষেপে যদি বলতে বলি, যাতে একদম যেটা মাথায় রাখতে হবে ডুস অ্যান্ড ডোন্টস যেটা মাথায় রাখা দরকার অভিভাবকদের এবং অবশ্যই স্কুলে যারা রয়েছেন টিচাররা যারা আ গাইড করছেন হুম। সারা জীবনের জন্য। কি, কি ডুস অ্যান্ড ডোন্টস? আহ ডুজটাকে নিয়ে আগে বলি। আ সবার আগে হচ্ছে উম যেটাকে মাথায় রাখতে হবে আ যে ফিজিক্যাল হেলথ এর মতো মেন্টাল হেলথ খুবই ইম্পোর্টেন্ট একটা অ্যাসপেক্ট। ঠিক যেমন আমার মন ভালো না লাগলে আমার শরীর ভালো লাগে না। আবার শরীরটা ভালো না লাগলে মনটা ভালো লাগে না। দে আর কানেক্টেড উইথ ইচ আদার তো। তো আমাদের এই মেন্টাল হেলথটাকে বাচ্চার মেন্টাল হেলথকে আমাকে ঠিক রাখতে হবে। তারও কিছু ডু অ্যান্ড ডোন্টস আছে ডেফিনিটলি। সেটা আমরা অন্য সময় কখনো আলোচনা করব। এবং তারপরেই বলব বাচ্চার মেন্টাল হেলথ যেমন প্যারেন্টস এর মেন্টাল হেলথ অ্যান্ড টিচার্স এর মেন্টাল হেলথ সেইগুলোকেও আমাদেরকে আগে দেখতে হবে। এবং ওই সুইচ অন আর সুইচ অফ করার মতো কিছুটা। হুম, যে কোন জায়গায় আমি অফ আর কোন জায়গায় আমি অন হব। সেই জায়গাটা আমাকে ডেফিনিটলি দেখতে হবে। আর এটা ডেফিনিটলি মেন্টাল হেলথ এর একটা অ্যাসপেক্ট যে ৩ জনেরই স্টুডেন্ট বলুন, প্যারেন্টস বলুন, টিচার বলুন। ইভেন আমি বলব মেন্টাল হেলথ প্রফেশনালও। তাদেরও মেন্টাল হেলথ ইস্যুস হয়। আরো ঠিক, বেশি ঠিক। হয়তো হয় কোথাও গিয়ে বিকজ তাদেরকে এত কিছু মধ্যে মধ্যে দিয়েই দিয়ে তারা যেতে হয়। যায়। তাদেরকেও আলাদা করে ভালো রাখার চাবিকাঠি খুঁজতে হয়। সেটা নিয়েও ট্যাবু আছে। যে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করো তোমার আবার কিসের সমস্যা? তো ঠিক আছে ইটস ফাইন। তো এই জায়গাগুলো মানসিক স্বাস্থ্যটাকে আমাকে সবাইকে দেখতে হবে। সবার মানসিক স্বাস্থ্য ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে একটা নন জাজমেন্টাল এনভায়রনমেন্ট আমি বাচ্চাকে দিতে পারছি কিনা। আমাকে এটা ভাবতে হবে যে আজকে আমি একটা জামা পড়লে যদি সোশ্যাল মিডিয়াতে আমাকে নেগেটিভ কথা বলা হয়, ঠিক সেই রকমই অন্য কোনো জায়গায় অন্য কিছু ভাবে যদি হয়, তাহলে তো আমি সেখানে মন খুলে লিখতে পারছি না। মন খুলে কথা বলতে পারছি না। মন খুলে আমি আমার মতো করে থাকতে পারছি না। তাহলে আমাকে বাচ্চাকে একটা সেফ একটা স্পেস দিতে হবে। নন জাজমেন্টাল স্পেস যেখানে বাচ্চা এসে ওই চিঠিগুলো ড্রপ বক্সে ফেলে যাবে। ওইটা খুব দরকার। মানে খোলামেলা আলোচনা সংলাপে না এলে আমরা কিচ্ছু করতে পারব না। হুম, কারণ সংলাপে না এলেই কিন্তু প্রবলেম গুলো সেই ওই আর চিঠিগুলো খোলা হচ্ছে না। কোথাও গিয়ে ধুলো পড়ছে ঠিক, চিঠিতে। ঠিক। সেই জায়গাটা দেখতে হবে। ওভারঅল আ বাচ্চাদের সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট বাড়ানো,
টিচারদের স্ট্র্যাটেজি বদলানো, ইউনিক স্ট্র্যাটেজি বার করা, সব টিচারদের মানে সব টিচার সাবজেক্ট ওয়াইজ সব স্টুডেন্টকে সেম স্ট্র্যাটেজি ফলো করবে না। আমি জানি স্কুলের জন্য ডিফিকাল্ট হয় প্রসেসটা, ওইটুকু টাইমের মধ্যে 40 মিনিটের ক্লাসের মধ্যে সবটাকে কভার করা খুব ডিফিকাল্ট হয়। তাদের জন্য যদি একটা আলাদা করে ওয়েল বিইং এর জন্য বা মেন্টাল হেলথের জন্য একটা আলাদা করে ক্লাসেস রাখা যায়, এই যে স্কুলসগুলো সে ইনিশিয়েটিভ নেয়, আহ, তার থেকে আমি বলবো যে প্রাইভেট টিউশন যারা করান তারা অনেক বেশি ওয়ান টু ওয়ান কথা বলতে পারেন, প্রবলেমস গুলো নিয়ে কাজ করতে পারেন। তারা যদি একটুখানি প্রত্যেকদিন ক্লাসের মধ্যে একটুখানি মেন্টাল হেলথ সাপোর্ট, একটুখানি আহ, মন খারাপ ভালো লাগা, মন ভালো করার জন্য অনেককে বলা যায়, মন খারাপের কথাগুলো বলা যায় না কাউকে, সেই জায়গাটা যদি একটু স্পেসটাকে একটু ওপেন করে দেয়, এই জায়গাগুলো যদি আস্তে আস্তে আমরা করতে থাকি না, তাহলে কিন্তু একটা সুন্দরভাবে একটা সহাবস্থান হবে। কারণ এরাই আর 5টা দিন পর আর 5টা বছর পর এরা আবার আর আরো আবার মানুষকে টিচ অ্যান্ড টাচ লাইফস, তো সেটা করবে। তো আমার মনে হয় সেই এইগুলো ডুতে রাখা উচিত। আর ডোন্টস কে যদি বলতে যাই, ছোট করে যদি দেখি আমি, শর্ট করে বলি, সেক্ষেত্রে ডেফিনেটলি মানে মা বাবার মধ্যে বা ফ্যামিলি মেম্বারদের যে সমস্যা, সেই জায়গাটাকে যতটা কম পারা যায়, যতটা কন্ট্রোল করা যায় বাচ্চার সামনে, এবং কতটা করতে পারি, কারণ তারাও কিন্তু একটা কাপল হিসেবে তাদেরও প্রিভেসি আছে, সেই প্রিভেসির মধ্যে কিন্তু বাচ্চা ঢুকে যাচ্ছে, সেই জায়গাটাকে আমাকে আটকাতে হবে। এবং মা বাবা যেমন ঝগড়াও করে আবার একসাথে দারুণ সময় কাটায় ও একসাথে খুব ভালো থাকে, এবং মা আর বাবাই দুজনকে নিয়েই সংস- তোমার যে পৃথিবীটা, এই দুজনেই খুব ইম্পর্টেন্ট। এবং পার্সোনাল গ্রাজেস গুলোকে হোল্ড না করা, কারণ তুমি মা তুমি বাবা, তোমাদের সম্পর্কের অনেক টানাপোড়েন থাকতে পারে, কিন্তু সন্তানের সাথে সেই জায়গা যদি এফেক্ট করে যায়, তাহলে কিন্তু রোল কনফিউশন হয়ে যাবে, বাচ্চা আমাদের আইডেন্টিটি ক্রাইসিস আসবে, বাচ্চা বুঝতে পারবে না কি করবে। তো মা বাবাকে একটা প্রপার একটা প্যারেন্টিং ভাবে, একটা প্রপার প্যারেন্টিং স্টাইল ফলো করে একটা সংলাপের মধ্যে এসে আমরা কথা বলে নিই যে না আমরা বাচ্চার সামনে এগুলো করবো ওইগুলো করবো না, আমাদের যদি কোনো সময় কনফ্লিক্টের অসুবিধা আমরা এই সময় এইভাবে ডিল করে নেব, সেই সময়টাতে আমরা আউটবার্স্ট করবো না। এইভাবে করলে কিন্তু আমরা কিন্তু বাচ্চাকে অনেক একটা মানে স্ট্রেস ফ্রি একটা এনভায়রনমেন্ট দিতে পারি, বিকজ চারদিকে এমনি স্ট্রেস। কম্প্যারিজন না করা বাচ্চাকে এক বাচ্চার সাথে আর এক বাচ্চার, ও ক্লাসে পেয়েছে অত পেয়েছে তার মানে ডিরেক্টলি বললাম না তুই কিন্তু পাসনি, ওটা উজ্জ্ব রেখে দিলাম, ঠিক না? ও পেয়েছে ভালো, তুমিও চেষ্টা করো, তুমিও পারবে, তুমি আবার এই জিনিসটা পারো, ও আবার ওই জিনিসটা পারে না। ঠিক। তো ওই সেলফ গ্রোথ, সেলফ ডেভেলপমেন্ট, নিজেকে ভালোবাসাটা প্র্যাকটিস করানো, নিজেকে যত আমরা বেশি ভালোবাসা প্র্যাকটিস করাবো, তত আমরা একসাথে ভালো থাকতে পারবো, কারণ কেউ কারো স্পেসে আমরা ঢুকে পড়বো না। তো এই জায়গাগুলোকে যদি আমরা দেখি, কোনো সময় যদি প্রফেশনাল হেল্পের দরকার হয় সেগুলো আমাদের নিতে হবে। এখন অনেক জায়গাতে প্রাইভেট জায়গাতেও যেমন হয়, অনেক গভর্নমেন্টের হসপিটালে পর্যন্ত মেন্টাল হেলথ প্রফেশনালরা কাজ করছে, যেখানে হয়তো অনেক যাদের ইকোনমিক্যাল একটু ইস্যুস থাকতে পারে যে প্রত্যেকটা সেশন ওয়াইজ আমি পারবো না এতটা এফোর্ড করতে, তারা সেখানে যা কথা বলুক। মেন কথা হচ্ছে আমাদের কথা বলতে হবে, এবং কথাটা আমাদের উপযুক্ত জায়গাতে বলতে হবে, কথা আবার অন্য জায়গায় বললে আবার মুশকিল হতে পারে। তো সেইভাবে আমরা একটা ওভারঅলি একটা বাচ্চাকে একটা সুন্দর একটা পৃথিবী দিতে পারি, একটা মানে একটা ব্র্যান্ড নিউ সানগ্লাস গিফট করতে পারি, যেটা দিয়েও পৃথিবীটাকে খুব সুন্দর করে দেখবে। একটাই জাস্ট প্রশ্ন আছে যে আমরা একটু মাঝে আমাদের অনেক রকম ইকোনমিক্যাল কন্ডিশন থাকে, প্লাস শহর গ্রাম থাকে। তো মেন্টাল হেলথ এমন একটা বিষয় যেখানে শহরের মানুষদের কাছে তাও কাছে এসে পৌঁছেছে, গ্রামের মানুষদের কাছে তো মেন্টাল হেলথ বিষয়টাই ক্লিয়ার নয়। মানে যারা খুব কষ্ট করে দিন আনি দিন খায় যারা, তাদের কাছে তো মেন্টাল হেলথ একটা বিলাসিতা। তো সেটা কতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আর কি, সেই জায়গাটা কিভাবে অ্যাড্রেস করা উচিত, যার জন্য সরকারি সরকারি স্কুলে বেশিরভাগ, যেহেতু আমরা একটু কম যারা অর্থনৈতিকভাবে যারা ভালো জায়গায় আছে তারা ওখানে গিয়ে পড়াশোনা করে, এবং এছাড়া এবং গ্রামের ক্ষেত্রেও এই যে মেন্টাল, সেটা কিভাবে অ্যাড্রেস করা উচিত বলে যদি সংক্ষেপে যেটা আমি প্রথমেই বললাম যে মনকে দেখার তো আলাদা করে কোনো বিভাজন হয় না, মন সবার কাছেই তার কাছে তার মতন করে দামি। কিন্তু ডেফিনেটলি আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন বা আমাদের সমাজের যেরকম জায়গা, সেখান থেকে ডেফিনেটলি অনেকটাই চ্যালেঞ্জিং যদি আমরা সেই এরিয়াগুলোকে দেখি, ফোকাস করি, সেখানে মেন্টাল হেলথ এখনো সেইভাবে পৌঁছায়নি। কিন্তু পৌঁছায়নি বললেও ভুল হবে, তার কনসিকুয়েন্সটা আমরা জানি, কিন্তু সেটা সলিউশনটা হয়তো আমরা এখনো অ্যাড্রেস করতে পারি না, বা সেই ট্যাবুর জায়গাটা চলে আসছে, যেখানে আমরা জানি শহরের মানুষরাই 10 বার করে ভাবছে যে প্রফেশনাল হেল্প নেবো কিনা, সেখানে তো গ্রামের মানুষের জন্য সেটা আরো বেশি চ্যালেঞ্জিং। কিন্তু সেই ক্ষেত্রে দেখুন ডোমেস্টিক ভায়োলেন্স, প্রচন্ড ভাবে অ্যালকোহল যে খাওয়ার যে প্রবণতা এবং তার যে কনসিকুয়েন্স, তো আমরা সবাই জানি।
এবং সেই বাচ্চারা কতটা এফেক্টেড হচ্ছে, সেই বাচ্চারা হয়তো খুব কম বয়সে বিয়ে করে নিচ্ছে, চলে যাচ্ছে কোথাও ছেড়ে, কোনো জায়গায় গিয়ে বিপদে পড়ছে। তো আমার মনে হয় সেটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, বিকজ সোসাইটি তো কোনো স্পেসিফিক কাউকে নিয়ে হয় না, ঠিক। সোসাইটি তো আমাদের সবাইকে নিয়েই হয়। একদম। তো সেই জন্য যদি আমরা সেখানে অ্যাওয়ারনেস করতে পারি, সেখানে ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্কশপ করতে পারি, এবং মেয়েদের, মেনলি মেয়েদের জন্য বলবো যে মেয়েদের নিয়ে ট্যাবুটা বেশি ওইদিকে, মেয়েরা যদি মেয়েদের কথা বলতে পারে সেটা যেমন ভীষণ ইম্পর্টেন্ট। মেয়েদের যেন যদি সেই জায়গা থেকে যদি কর্পোরেশন বলুন বা পঞ্চায়েত বলুন, সেখান থেকে যদি একটা জায়গা তৈরি করা হয় যে সেখান থেকে যে তারা যে সে কথা বলতে পারবে, যাতে তাদের প্রবলেমটাকে শেয়ার করতে পারবে। মুদ্রা কথা যে আমাদের একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় আ ঘরের শিক্ষা হোক বা স্কুলের শিক্ষা হোক, গ্রাম হোক, শহর হোক, এই ব্যাপারটা বুঝতে হবে যে মানসিক স্বাস্থ্য হুম, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে সেটাকে নেগলেক্ট করার বিষয় না, নয়, এবং বিশেষ করে বাচ্চাদের এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আরো বিশেষ করে ইম্পোর্টেন্ট। একদম শেষে চলে এসেছি। একটাই প্রশ্ন, সবকিছু আছে এবং কোনো কারণ ছাড়া অবসাদ আসতে পারে, এবং সেটা বাচ্চাদের ক্ষেত্রেও। আ অবসাদ কারণ ছাড়াও ডেফিনিটলি কোনো একটা জায়গায় অ্যাড্রেস আমরা হয়তো করতে পারি। যদি সেটাকে আমি একটু হায়ার লেভেলে দেখি, তাহলে হয়তো নিজের সাথে নিজের যে সম্পর্ক, সেলফের সাথে, যে আমি কোনোটাকে রোল হিসেবে না দেখে, মা হিসেবে কেমন, বাবা হিসেবে কেমন, মার সাথে বাবা কিরকম, সেইভাবে না দেখে যদি আমার সাথে যে আমার একটা সম্পর্ক, সেইটাকে, সেই ভিতটাকে যদি আমরা মজবুত করতে পারি, তাহলে হয়তো সেই রকম অবসাদ যেখানে আমরা কারণকে ওইভাবে হয়তো সেইভাবে অ্যাড্রেস করতে পারছি না বা হয়তো চোখে পড়ছে না, সেই সিচুয়েশনটা থেকে আমরা একটু হলেও হয়তো একটা বেটারমেন্ট দিতে পারবো। একদম আমরা এই বেটারমেন্টের রাস্তাতেই আমরা হাঁটতে চাই। আমাদের এই পাথ পরিচয়ের মাধ্যমে এই পথটা কি হবে সেই পথটাই আমরা জাস্ট একটা রেখা নির্দেশ দেওয়ার চেষ্টা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এসেছেন, এবং যারা রয়েছেন অভিভাবকরা, যারা শিক্ষকরা, যে কিভাবে এবং ছাত্রছাত্রীদের যারা রয়েছে সন্তান, তাদের যে মেন্টাল হেলথ সেটাকে নিয়ে কিভাবে ভাববে, তার মানসিক সুস্থতাকে, এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ মানসিক স্বাস্থ্যের মতো এরকম একটা বিষয় নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, যাতে আমরা আরো একটা সুন্দর পৃথিবী আমাদের পরের জেনারেশনকে নিজেদেরকেও উপহার দিতে পারি। তাই তো, অনেক নমস্কার।